কথা শোনা যাচ্ছে আমার? ওকে, ওকে, আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা সবার? চলো আমরা চলে আসছি আমাদের আরো একটা লেকচারে। আমরা আজকে অনুজীবের 2 নাম্বার লেকচার পড়তে যাচ্ছি। অনুজীবের 2 নাম্বার লেকচার, অনুজীব 2। আগের দিন আমরা বিভিন্ন আকৃতির ভাইরাস দেখছিলাম, তাই না? এবং ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস গুলো দেখছিলাম। অনুজীব লেকচার 2 নাম্বার লেকচার আজকে আমরা চলে আসছি। সো লাস্ট ক্লাসে আমরা বিভিন্ন আকৃতির ভাইরাস দেখছি এবং ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস দেখছি। আমরা দণ্ডাকৃতির ভাইরাস গুলাকে দেখছি, আমরা গোলাকৃতির ভাইরাস দেখছি, আমরা ব্যাঙাচি আকৃতির ভাইরাস, সিলিন্ডার আকৃতির ভাইরাস, ঘনাকৃতির ভাইরাস দেখছি। আমরা ডিএনএ ভাইরাস কোনগুলা, আরএনএ ভাইরাস কোনগুলা, এগুলো আমরা দেখছি। তো কয়েকটা প্রকৃতির ভাইরাস এখন আমাদের বাকি আছে। হ্যাঁ, তো আমরা বেশ কিছু মজার মজার ছন্দ কিন্তু গতদিন আমরা শিখছি। যেমন ধরো দণ্ডাকৃতির ভাইরাসের ক্ষেত্রে আমরা কি শিখছি? দাঁতে আলু আর মাংসের টুকরা, তাই না? গোলাকৃতি ভাইরাসের ক্ষেত্রে কি পড়ছি আমরা? গোল টিবিতে এইচআইভি এবং ডেঙ্গুর প্রচার করে। তারপর আমরা সিলিন্ডার আকৃতিতে কি পড়ছি? ইমনের মাথায় সিলিন্ডার। তারপর ডিম্বাকৃতিতে কি পড়ছি? যে ইঁদুরের ডিম। ঘনাকৃতির কি পড়ছি? ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি। তো এগুলার মানে কি? এগুলার মানে হচ্ছে যে আগের ক্লাস করছে সে ভালো বলতে পারবে। ঠিক আছে, ফার্স্ট লেকচার মিস দিছে ভাইয়া, কন্টিনিউ করবো আজকে। হাইরে বোকা রে বোকা, একটা লেকচার মিস দিয়ে জিজ্ঞেস করে কন্টিনিউ করবে কিনা। হাইরে, অবশ্যই করবা, অবশ্যই করবা। আচ্ছা, এখন দেখো আমরা গতদিন যে পর্যন্ত পড়ছিলাম তারপর থেকে শুরু করি। এবার আসবো আমরা বহিস্থ আবরণ বিশিষ্ট বহিস্থ আবরণের উপর ভিত্তি করে ভাইরাস। বহিস্থ আবরণের উপর ভিত্তি করে ভাইরাস, বহিস্থ আবরণের উপর ভিত্তি করে ভাইরাস, আবরণ যুক্ত, বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস আর বহিস্থ আবরণ বিহীন ভাইরাস। দেখো, যেসব ভাইরাসের বাইরে একটা বহিস্থ আবরণ থাকবে এগুলাকে বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস বলে। বহিস্থ আবরণ কি? আমরা জানি আমরা জানি যে ভাইরাসের দেহটা তৈরি হচ্ছে ভেতরে নিউক্লিক অ্যাসিড, বাইরে প্রোটিন দিয়ে। ভেতরে থাকবে নিউক্লিক অ্যাসিড, বাইরে থাকবে প্রোটিন। এটা হচ্ছে ভাইরাসের একদম বেসিক স্ট্রাকচার। কিন্তু তারপরও কিছু 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 প্রকৃতির ভাইরাস আছে, তাদের দেহের বাইরে একটা লিপিড এবং প্রোটিন নির্মিত একটা এক্সট্রা আবরণ দেখা যায়। তো লিপিড এবং প্রোটিন নির্মিত এই যে এক্সট্রা যে আবরণটা, লিপিড এবং প্রোটিন নির্মিত যে এক্সট্রা আবরণটা, এটাকে কিসের আবরণ বলে? বা এই ভাইরাসগুলোকে কি ভাইরাস বলে? এই ভাইরাসগুলোকে লিপো ভাইরাস বলে। কি ভাইরাস বলে? লিপো ভাইরাস বলে। তো সব ভাইরাস কি লিপো ভাইরাস হবে? সব ভাইরাসের কি বহিস্থ আবরণ থাকবে? বলো, সব ভাইরাসের কি বহিস্থ আবরণ থাকবে? সব ভাইরাসের বহিস্থ আবরণ থাকবে না। এটা হচ্ছে প্রথম কথা, সব ভাইরাসের বহিস্থ আবরণ থাকবে না। কাদের 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 থাকবে? দেখো, বহিস্থ আবরণ যেসব ভাইরাসের থাকবে এগুলো বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস বলবে। প্রথমে আমরা এইচআইভির নাম জানবো। এইচআইভি খুব কমন একটা ভাইরাস। তারপরে করোনা ভাইরাস, তার বাইরে একটা বহিস্থ আবরণ আছে। তারপর আমরা নাম জানবো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নাম শুনবো আমরা। ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পড়বো আমরা। তারপর আমরা কার নাম পড়বো? তারপর নাম আমরা পড়বো হচ্ছে হারপিস ভাইরাসের, হারপিস। এগুলা বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস। এদের বাইরে কি থাকে? এক্সট্রা একটা আবরণ থাকে। এগুলোকে তোমাদের বইয়ে আরেকবার আলোচনা করছে, এজন্য আমি আবার লিখলাম। বহিস্থ আবরণ নাই কোনগুলো, এগুলো আমাদের পড়ার দরকার নাই, কারণ এগুলা বাদে বাকিগুলোর বহিস্থ আবরণ নাই। ঠিক আছে? আচ্ছা, এবার দেখবো আমরা উদ্ভিদ ভাইরাস। এবার যেগুলো দেখবো এগুলো হচ্ছে উদ্ভিদ ভাইরাস। দেখো, উদ্ভিদ ভাইরাসকে আমাদের আলাদা করে মুখস্থ করার দরকার আছে? বলতো, উদ্ভিদ ভাইরাস এটাকে আমাদের আলাদাভাবে মুখস্থ করার দরকার আছে? যেমন উদ্ভিদ ভাইরাস কি হবে?
টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস কি আর পানিকে অ্যাটাক করতে যাবে? বলো, টোবাকো মোজাইক ভাইরাস কি পানিকে অ্যাটাক করতে যাবে? পানিকে তো সে অ্যাটাক করতে যাবে না, সে তো অবশ্যই উদ্ভিদ অর্থাৎ তামাক পাতাকে অ্যাটাক করতে যাবে। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসের পরে আমরা কার নাম পড়বো? আমরা পড়বো ফুলকপি মোজাইক ভাইরাস। ফুল কপি মোজাইক ভাইরাস। স্বাভাবিক, সে একটা উদ্ভিদ ভাইরাস, কারণ ফুলকপি একটা উদ্ভিদ। ফুলকপি একটা উদ্ভিদ। তাহলে এগুলো আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কোনোভাবে এগুলো আমাদের মুখস্থ করে শেখার দরকার নাই। আচ্ছা, তো উদ্ভিদ ভাইরাস গেল, এবার আমাদের আসবে প্রাণী ভাইরাস। প্রাণী ভাইরাস, প্রাণী ভাইরাসের মধ্যে কি আনবো? প্রাণীকে যেগুলো অ্যাটাক করে, ডেঙ্গু, ডেঙ্গু পানিকে অ্যাটাক করে, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এমনি পারবো আমরা। ডেঙ্গু পানিকে অ্যাটাক করে। তারপরে ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস যার কারণে হেপাটাইটিস হয়, ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে, ভাইরাল হেপাটাইটিস। তারপরে কি? তারপরে এইচআইভি, এইচআইভি এগুলো আগে অ্যাটাক করে, এগুলো পানিকে অ্যাটাক করে দেয়। এগুলো কি ভাইরাস? এগুলো হচ্ছে পানি ভাইরাস। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখবো যে নামটা জানতে যাচ্ছে সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। এটা একটু ভালো করে শিখতে হবে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ, ভালো করে খেয়াল করো, ব্যাকটেরিওফাজ ভাইরাস, ব্যাকটেরিওফাজ ভাইরাস। আচ্ছা, ফাজ শব্দের অর্থ কি? ফাজ শব্দের অর্থ হচ্ছে, ফাজ শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণকারী, ধ্বংসকারী, নষ্টকারী। যে কি করে? যে কি করে? একটা কিছুর ভিতর ঢুকে সেটাকে নষ্ট করে দেয়, তাকে বলা হয় ফাজ। কি বলা হয়? ফাজ। ফাজ শব্দের অর্থ বিদীর্ণকারী বা ধ্বংসকারী। এখন দেখো, ব্যাকটেরিওফাজ শব্দটা কি? ব্যাকটেরিওফাজ তার মানে ফাজ এমন এক প্রকৃতির ভাইরাস যে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে ব্যাকটেরিয়াকে মেরে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে একদম ওয়াট লাগাই দেবে ব্যাকটেরিয়ার। অর্থাৎ ব্যাকটেরিয়ার ভিতর ঢুকবে, ব্যাকটেরিয়াকে মারবে, সংখ্যা বৃদ্ধি করবে, ব্যাকটেরিয়া ওয়াট লাগাই দিয়ে বের হয়ে চলে আসবে। এটাকে বলবে ব্যাকটেরিওফাজ। কি বলবে? ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ কারা কারা? ব্যাকটেরিওফাজ হচ্ছে আমরা ওই যে বলছিলাম টি2, টি2, টি6, টি4, এই টি সিরিজের যে ব্যাকটেরিয়া গুলো আছে, টি সিরিজের ব্যাকটেরিয়া, ঠিক আছে, টি সিরিজ, এই টি সিরিজ আবার যে ইউটিউব চ্যানেল টি সিরিজ না কিন্তু, এই টি সিরিজ ব্যাকটেরিয়া গুলাকে ফাজ বা ব্যাকটেরিও ফাজ বলা হয় এই ভাইরাস গুলাকে। কারণ এই ভাইরাসটা ব্যাকটেরিয়া শরীরে ঢুকবে, ঢুকে ব্যাকটেরিয়া একদম বারোটা বাজায় দিবে, এই জন্য এটাকে বলা হয় ব্যাকটেরিও ফাজ। কি বলে? ব্যাকটেরিও ফাজ। ওকে, এটা সামনে আসবে। ওকে, তো এই ব্যাকটেরিয়া গুলা দেখতে টেটপোল অর্থাৎ ব্যাঙাচি আকৃতির, এগুলো দেখতে ব্যাঙাচি আকৃতির। তো ব্যাঙাচি ইংলিশে বলা হয় টেটপোল, ব্যাঙাচি ইংলিশে কি বলা হয়? টেটপোল। এই জন্য এটাকে ওই টেটপোল থেকে টি শব্দটা, টিটা আসছে, টেটপোল থেকে টি2, টি4, টি6। ওকে, সবশেষে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সায়ানোফাস। সায়ানোফাস, সায়ান কালার, সায়ানো ফাস। এই ধরুন হচ্ছে LPP1, LPP2, দুটো উদাহরণ। দেখো সায়ানোফাস, তাহলে এটা কাকে অ্যাটাক করবে বলো তো? সায়ানোফাসটা বেসিক্যালি কাকে অ্যাটাক করবে বলো? সায়ানোফাস কাকে অ্যাটাক করবে বলো বলো? সায়ানোফাস অ্যাটাক করবে সায়ানোব্যাকটেরিয়াকে, নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া। অর্থাৎ যেই ভাইরাস, ফাজ মানে ভাইরাস বিদীর্ণকারী, যেই ভাইরাস সায়ানোব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে সায়ানোব্যাকটেরিয়াকে বাওড়া বাজায় দিবে, সেই LPP1, LPP2 টাইপের ব্যাকটেরিয়া গুলাকে বলা হবে সায়ানোফাস। কি বলা হবে? সায়ানোফাস। তোমাদের বইয়ের মধ্যে করে সায়ানোফাসের নাম লিখতে পারবে, না পড়লেও চলবে, ঠিক আছে?
ওকে, তাহলে এখানে এমন হইতে পারে তাহলে ছত্রাককে অ্যাটাক করবে, ছত্রাককে নষ্ট করবে, এই ব্যাকটেরিয়াটাকে কি বলবে? মাইকোফাস। ওটাকে কি বলবে? মাইকোফাস। সায়ানো অর্থ কি? সায়ানো অর্থ হচ্ছে নীলাভ সবুজ, নীলাভ সবুজ। আর এটা আছে মাইকোফাস। মাইকোফাইটা বলতে ছত্রাককে বোঝায়। তাহলে মাইকোফাস কারা বলতো? হু আর দ্য মাইকোফাস বলতো? যদি আমি বলি মাইকোফাস তাহলে সেটা কারা হবে? মাইকোফাস কারা হবে বলো? মাইকো ফাস বলো, মাইক্রোফাস কারা? যারা ছত্রাককে অ্যাটাক করবে। যে সকল ভাইরাস গুলা ছত্রাকের দেহের ভিতরে ঢুকে ছত্রাকের ওয়াট লাগাবে, ছত্রাকের বারোটা বাজাবে, ওই ভাইরাস গুলাকে বলা হবে মাইকোফাস। কি বলা হবে ভাইয়া? মাইকোফাস। ওকে, বুঝতে পারছি? এবং তো ক্লিয়ার? এবং তো ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ডান। এবার আমরা ভাইরাসের পরজীবিতা পড়তে যাব। এবার আমরা পড়বো ভাইরাসের পরজীবিতা। ভাইরাসের পরজীবিতা। ভাইরাসের পরজীবিতা পড়তে যাব। পরজীবিতা মানে কি? পরজীবিতা মানে কি? আমরা আগের ক্লাসে পড়ে আসছি ভাইরাস হচ্ছে বা LPP1 LPP2 হচ্ছে ভাইরাসের নাম। আমরা এইটুকু জানার বেশি দরকার নেই। LPP1 LPP2 এত বেশি এত ভাইরাসের নাম কয়টা শিখবা? যেটুকু বলতেছি এইটুকু পড়ো বাবা, এইটুকু মনে রাখো। ঠিক আছে ভাইয়া? ভাইরাস কি মেমোরাইজ করবে? হ্যাঁ অবশ্যই করবা। ভাইরাস তো মনে রাখতেই হবে, তাই না? আচ্ছা, তো দেখো পরজীবিতা বলতে কি বুঝি? আমরা একটা কথা পড়ে আসছি, ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসের সংজ্ঞা যখন আমরা পড়ছি, ভাইরাসের সংজ্ঞা পড়ার সময় আমরা কি পড়ছি? ভাইরাসের সংজ্ঞা পড়ার সময় কি পড়ছি? সংজ্ঞা ভাইরাসের সংজ্ঞা পড়ার সময় পড়ছি যে ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী। ওকে, তো বাধ্যতামূলক পরজীবী মানে কি? বাধ্যতামূলক পরজীবী মানে হচ্ছে যে ভাইরাসটা অবশ্যই অন্যের উপর ঢুকে বা অন্যের কোষের ভিতর ঢুকে অন্য কোনো জীবদের মধ্যে ঢুকে তারপরে সে সংখ্যা বৃদ্ধি করবে, আদারওয়াইজ পারবে না। এই জন্য সে বাধ্যতামূলক পরজীবী। ঠিক আছে? এখন ভাইরাসের পরজীবীর ব্যাপারটা কি? কাকে সে অ্যাটাক করবে, কাকে সে অ্যাটাক করবে সেটা ডিপেন্ডেন্ট। যেমন আমরা যদি ইয়ার কথা বলি, ধরো 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 চিকেন পক্সের কথা বলি। চিকেন পক্স ভাইরাস, চিকেন পক্স ভাইরাস। আমরা যদি চিকেন পক্স ভাইরাসের কথা বলি, ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো? চিকেন পক্সের ভাইরাসটা যদি মানুষকে অ্যাটাক করে তাহলে মানুষের স্কিনে পক্স হবে, যেটাকে আমরা বসন্ত বলি, বসন্ত রোগ বা পক্স হবে, রাইট? এখন এই চিকেন পক্সের ভাইরাস অবভিয়াসলি মানুষের স্কিন অ্যাটাক করবে। কাকে অ্যাটাক করবে? স্কিন অ্যাটাক করবে। কোথায় অ্যাটাক করবে? স্কিন অ্যাটাক করবে। তারপরে চিকেন পক্সটা দেখলাম। তারপরে তোমাদের বইয়ে কিসের কথা লেখা আছে? ঠান্ডা লাগার ভাইরাস। ঠান্ডা লাগার ভাইরাস। তোমাদের অতঃপর ঠান্ডা লাগার ভাইরাসের কথা লেখা আছে এবং বলছে ঠান্ডা লাগার ভাইরাস অবশ্যই মানুষের মানুষের কোথায়? মিউকাস মেমব্রেনে অ্যাটাক করবে। কোথায় অ্যাটাক করবে? মিউকাস মেমব্রেনে, শ্বসনতন্ত্রের মিউকাস মেমব্রেনে অ্যাটাক করবে। মিউকাস মেমব্রেন মানে কি? আমাদের শ্বসনতন্ত্রের ভেতরে যে আবরণটা, যে আবরণে মিউকাস টাইপের একটা পিচ্ছিল অংশ লাগানো থাকে, ওই জায়গাটাকে মিউকাস মেমব্রেন বলে। এই যে আমি এই যে আমি কাশতেছি, যে এটা এই শ্বসনতন্ত্রের আমাদের এই যে শ্বাসনালী থেকে শুরু করে একদম ফুসফুস পর্যন্ত আমাদের শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্রের মিউকাস মেমব্রেনে যে অ্যাটাক করবে, অন্য কোথাও যে এসে অ্যাটাক করবে না।
ওকে, তারপরে আরো আরো আরেকটা ভাইরাসের নাম তোমাদের বইয়ে দেওয়া আছে, যেমন তোমাদের বইয়ে কার লেখা আছে পোলিও ভাইরাস। তোমাদের বইয়ের মধ্যে পোলিও ভাইরাসের কথা লেখা আছে, পোলিও ভাইরাস। এটা আমাদের স্নায়ুতন্ত্রে অ্যাটাক করে। কোথায় অ্যাটাক করে? স্নায়ুতন্ত্রে অ্যাটাক করে। তাহলে এই যে ভাইরাসগুলোর নাম লিখলাম, এদের প্রত্যেকের, এই যে ভাইরাসগুলোর নাম লিখলাম, এই প্রত্যেকের কিন্তু অ্যাটাক করার জায়গা ফিক্সড, একটা নির্দিষ্ট জায়গাতেই সে অ্যাটাক করবে। টোবাকো মোজাইক ভাইরাস তামাক পাতাকে অ্যাটাক করবে, ঠিক আছে। বিন ইয়েলো ভাইরাস, যেটা কিনা শিমকে হলুদ বানায় ফেলে, শিমকে অ্যাটাক করবে, ঠিক আছে। টি2 ভাইরাস ইকোলাই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে, মানে ফিক্সড। কে কাকে অ্যাটাক করবে এটা কি অলওয়েজ ফিক্সড। তার মানে পরজীবিতা সুনির্দিষ্ট। তাহলে ভাইরাসের পরজীবিতা, এখানে আমি একটা কথা লিখতে পারি, সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট মানে ফিক্সড। ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট, কাকে অ্যাটাক করবে এটা ফিক্সড, ঠিক আছে। বুঝতে পারছি কি বলছি, যে একটা ভাইরাস কাকে অ্যাটাক করবে এটা অলওয়েজ কি থাকবে, ফিক্স থাকবে। ডান। এখন খেয়াল করো কেন ফিক্সড ইয়েকে অ্যাটাক করতেছে, কিভাবে সে ফিক্স জায়গায় অ্যাটাক করতে পারতেছে, ঠিক আছে। কিভাবে সে ফিক্স জায়গায় অ্যাটাক করতেছে, যাকে অ্যাটাক করবে, ভাইরাস যাকে অ্যাটাক করবে তাকে, তার দেহে একটা রিসিপ্টর প্রোটিন থাকবে। কি থাকবে? রিসিপ্টর প্রোটিন। খেয়াল করো কথাটা, আমি লিখে দিই, রিসিপ্টর প্রোটিন। রিসিপ্টর প্রোটিন, রিসিপ্টর প্রোটিন। তাহলে একটা ভাইরাস যাকে অ্যাটাক করতেছে, একটা ভাইরাস যাকে অ্যাটাক করতেছে, যে ভাইরাসটাকে গ্রহণ করবে, আমার স্কিনে ধরো চিকেন পক্স হয়েছে, আমার স্কিনে কি হয়েছে, চিকেন পক্স হয়েছে, ঠিক আছে। তাহলে আমার দেহে ওই স্কিনে, আমার স্কিনে ওই চিকেন পক্সটাকে ব্যবহার মানে গ্রহণ করার জন্য, চিকেন পক্সের ভাইরাসটাকে গ্রহণ করার জন্য কি আছে, রিসিপ্টর প্রোটিন আছে। রিসিপ্টর যে রিসিভ করে, যে কি করে, রিসিভ করে, সেই রিসিপ্টর প্রোটিনটা আমার দেহের মধ্যে আছে, যে কিনা ওই ভাইরাসটাকে রিসিভ করবে। এবং এই রিসিপ্টর প্রোটিন গুলা কি দেখে রিসিভ করে, অ্যান্টিজেন দেখে রিসিভ করে। আর অ্যান্টিজেন হিসেবে কে কাজ করে বলো, এই অ্যান্টিজেন হিসেবে কে কাজ করে, অ্যান্টিজেন হিসেবে কাজ করে হচ্ছে ভাইরাসের বাইরে যে প্রোটিনটা আছে, ভাইরাসের বাইরে যে প্রোটিনটা আছে। অর্থাৎ ব্যাপারটা খেয়াল করো, আমার স্কিনে এমন কিছু প্রোটিন আছে যেই প্রোটিনটা চিকেন পক্স ভাইরাসের প্রোটিনকে অ্যাটাচ করতে পারে, তারপরে যে তারা যুক্ত হবে। তাহলে আমার দেহে আছে, বা যাকে অ্যাটাক করছে তার দেহে আছে রিসিপ্টর প্রোটিন। রিসিপ্টর প্রোটিন, এই রিসিপ্টর প্রোটিন কি করবে, ভাইরাসের ভাইরাসের অ্যান্টিজেন দেখে ভাইরাসকে রিসিভ করবে। এই রিসিপ্টর প্রোটিন না থাকলে, এই রিসিপ্টর প্রোটিন না থাকলে কখনো একটা ভাইরাস তাকে যে অ্যাটাক করতে পারবে না। তার মানে অর্থটা কি দাঁড়ালো বলো তো, অর্থটা দাঁড়ালো হচ্ছে ভাইরাসকে অ্যাটাক করার জন্য আমার দেহই সুযোগ করে দিচ্ছে। একটা কথায় আছে না, যে কেউ যদি সুযোগ না দেয় আরেকজনকে সুযোগ নিতে পারে, একজন যদি সুযোগ না দেয় আর একজন কি সুযোগ দিতে না পারে বলো, পারে? পায় না। এখন ব্যাপারটা হয়েছে গল্পের মতো, যে কুতুব সাহেবের স্ত্রী সখিনা আন্টি, কুতুব সাহেবের স্ত্রী সখিনা আন্টি সে পরকিয়া করে। কি করে? পরকিয়া। পরকিয়া মানে বুঝো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ঠিক আছে, সে পরকিয়া করে। এখন কুতুব সাহেব যে কি করছেন, কার সাথে পরকিয়া করে, পরকিয়া করে হচ্ছে এবার কুতুব মানে ওই সখিনা আন্টি, সখিনা আন্টি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে, তো তার ইউনিভার্সিটির এক ফ্রেন্ডের সাথে পরকিয়া করে। আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে। এখন কুতুব সাহেব কি করছে, রাইগা মাইগা পুলিশ লয়ে গেছে কার কাছে, ওই ওই যার সাথে পরকিয়া করে ওই ছেলেরা যায় মারতে গেছে, ওই ছেলেরা যায় কি করতে গেছে, মারতে গেছে। এখন মারতে যায়, এখন ছেলে তো হাতে পায়ে ধরতেছে, কুতুব ভাই, কুতুব ভাই আমার মাইরেন না, কুতুব ভাই, কুতুব ভাই আমার মাইরেন না, কুতুব ভাই, কুতুব ভাই আমার মাইরেন না, ঠিক আছে, হাতে পায়ে ধরতেছে। তখন পুলিশ গুলা কইতেছে, দেখেন ভাই,
কুতুব ভাই, দোষ তো আসলে এই ছেলের কম, দোষ তো আসলে আপনার বউয়ের বেশি। আপনার বউ তো হচ্ছে পোগো টাইপের হয়ে গেছে। কি হয়ে গেছে? পোগো টাইপের হয়ে গেছে। দেখেন, আপনার বউ হচ্ছে একটা মেয়ে, একটা মহিলা মানুষ। পুরুষ মানুষ যদি, সে যদি পুরুষ মানুষের সুযোগ না দিত, একটা তাহলে কি আর সে আসতে পারতো? তাহলে তো আসতে পারতো না। আপনার বই তো ওই ছেলের সুযোগ দিছে আসার জন্য, তারপরে তো সেই ছেলে আপনার বউয়ের সাথে এইসব ফরকিয়া ফরকিয়া করতে পারছে। আপনার বউ যদি সুযোগ না দিত, ওই ছেলে কি আসতে পারতো? ওই ছেলের কামই তো হচ্ছে, এটা তো হচ্ছে প্লে বয়, এটা তো হচ্ছে উল্টাপাল্টা ছেলে। তার কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় যায় যায় খুঁচায় 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 মেয়েদের সাথে প্রেম করা। তা আপনার বই তো সুযোগটা দিছে, তাহলে তো আসতে পারতো না। তাহলে মানে অর্থ কি দাঁড়ালো বলো? এটা কেন বললাম এই গল্পটা? হালাই কামটা কি করছে? ঠিক আছে? তাহলে কেন কইলাম কথাটা? কও, কথাটা এই কারণেই কইলাম যে যারে অ্যাটাক করে সেই সুযোগ দেয়, সেই সুযোগ দেয়, আহো ভাতিজা আহো আমার অ্যাটাক করো। ঠিক আছে? তাহলে আমার দেহের মধ্যে অ্যাটাক করার মতো রিসিপ্টর সাইট আছে, যার কারণে আমি একটা ভাইরাসের সুযোগ দিতেছি, আহো ভাতিজা আহো। ঠিক আছে? বুঝছো রিসিপ্টর প্রোটিন ব্যাপারটা কি? তাহলে রিসিপ্টর প্রোটিন এইটাই কি করবে? এইটাই হচ্ছে রিসিভ করবে। এটাই কি করবে? রিসিভ করবে একটা ভাইরাসকে। ওকে, এইভাবে যে যাকে নির্দিষ্টভাবে অ্যাটাক করবে। কিন্তু কিন্তু এ দ্বারা আমরা কি বুঝলাম? এ দ্বারা আমরা বুঝলাম, এই কথাটুকু দ্বারা আমরা এটা বুঝলাম যে কোন ভাইরাস, মানে কোন ভাইরাস কাকে অ্যাটাক করবে এটা ফিক্সড। একটা ভাইরাস একটা নির্দিষ্ট জিনিসকে অ্যাটাক করবে। টোবাকো মোজাইক ভাইরাস তামাক পাতা গাছকে অ্যাটাক করবে, সে যায় শিম গাছকে অ্যাটাক করতে যাবে না, সে যায় নারিকেল গাছকে অ্যাটাক করতে যাবে না, তাই না? তবে 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 কিছু কিছু ভাইরাসের কথা, যেমন ধরো রিসেন্টলি একটা ভাইরাস একটু বাড়ছে, সেটা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে, সেই ভাইরাসটার নাম হচ্ছে ধরো বার্ড ফ্লু। এটার নাম শুনছো? বার্ড ফ্লু, নাম শুনছো? বার্ড ফ্লু, বার্ড ফ্লু ভাইরাস। কি ভাইরাস? বার্ড ফ্লু ভাইরাস। এটা কাকে অ্যাটাক করে? এটা পাখিকে অ্যাটাক করে। কি করে? পাখিকে অ্যাটাক করে। পাখিকে অ্যাটাক করে, পাখিকে মেরে ফেলে। পাখিকে অ্যাটাক করে, পাখিকে মেরে ফেলে, যার নাম হচ্ছে বার্ড ফ্লু। পাখি, অনেক পাখি, আমি যখন ছোট ছিলাম, আমি যখন ক্লাস 2-3 তে পড়তাম, তখন বার্ড ফ্লু অ্যাটাক করছিল। এবং একদম গড়ে গড়ে গণহারে, মানে অনেক, মানে পোল্ট্রি মুরগি তো সব মরছে মরছে, পাখি পর্যন্ত মরছে, এবং ওই মুরগি খেয়ে মানুষেরা বার্ড ফ্লু, মানুষও মারা গেছে। বার্ড ফ্লু, বার্ড ফ্লুর সংকেত আছে একটা H5N1, জেনে রাখো। বার্ড ফ্লুর সংকেত হচ্ছে H5N1, এটা বার্ড ফ্লুর সংকেত। তারপর আছে একটা সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু, বার্ড ফ্লুর পরে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু সংকেত হচ্ছে H5N1 ও বাট সোয়াইন ফ্লুর সংকেত, এবং H1N1, H1N1 এটাও সোয়াইন ফ্লুর সংকেত, এটাও সোয়াইন ফ্লুর সংকেত। সোয়াইন ফ্লু কার হয়েছিল? সোয়াইন ফ্লু হচ্ছে শুকরের হয়েছিল। সোয়াইন ফ্লু কার হয়েছিল? শুকরের। শুকর থেকে সেটা পরবর্তীতে মানুষকে অ্যাটাক করছে। ঠিক আছে? শুকর থেকে পরে কাকে অ্যাটাক করছে? মানুষকে অ্যাটাক করছে, মানুষেরও হয়েছে। আচ্ছা, তারপরে তোমরা কি জানো এইচআইভির প্রাথমিকভাবে পোষক কে ছিল? এইচআইভির প্রাথমিক পোষক কে ছিল জানো? এইচআইভির প্রাথমিক পোষক ছিল, পোষক মানে কি? হোস্ট, হোস্ট যাকে সে অ্যাটাক করে, প্রাথমিকভাবে ছিল হচ্ছে বানর। বানর 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 থেকে পরে এটা মানুষের কাছে গেছে। ওকে, তোমরা কি জানো করোনা ভাইরাসের প্রাথমিক হোস্ট কে ছিল? করোনা ভাইরাসের প্রাথমিক হোস্ট হিসেবে ধরা হয় বাদুড়। কাকে ধরা হয়? বাদুড়। বাদুড় থেকে, ব্যাট, ব্যাট মানে বাদুড়, বাদুড় থেকে, আর বাদুড় থেকে সেটা কোথায় গেছে? বাদুড় থেকে সেটা গেছে হচ্ছে মানুষের মধ্যে। বাদুড় থেকে কোথায় গেছে? মানুষের মধ্যে গেছে। তারপরে ধরো আরেকটা আছে ইবোলা ভাইরাস। ইবোলা, ইবোলাও সেম প্রকৃতির ভাইরাস। ঠিক আছে? তারপর ধরো নিপা ভাইরাস। নিপা, এটাও বাদুড় থেকে আসছে। নিপা ভাইরাস, নিপা ভাইরাস বাদুড় থেকে পরে মানুষের কাছে গেছে। নিপা ভাইরাস কেমনে ছড়ায় জানো? নিপা ভাইরাস ছড়ায় হচ্ছে বাদুড়ের কাছে থাকে, বাদুড়ের লালাতে থাকে, বাদুড়ের লালা থাকে নিপা ভাইরাস। এই বাদুড় কি করে? রাত্রে বেলা যে খেজুরের রস আছে না, খেজুরের রস, খেজুরের রস যে মানে সংগ্রহ করে, কলসির মধ্যে খেজুরের রস সংগ্রহ করে, তো ওই কলসিতে উপরে যদি জাল টাল দেওয়া না থাকে, রাত্রেবেলা এসে কি করে? বাদুড় ওই খেজুরের রস খায়। খেজুরের রস খাওয়ার সময়
বাদুরের যে লালাটা আছে, লালাটা খেজুরের রসের মধ্যে চলে যায়, ওই লালায় থাকে জীবাণু, ওটা পরে মানুষের হয়। এটা হচ্ছে নিপা ভাইরাস। ইবোলাও একই অবস্থা, বাদুর। তারপরে আছে হচ্ছে সার্স ভাইরাস, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এটা নিয়ে সামনে আলোচনা আছে। তো এই যে ভাইরাসগুলোর নাম লিখলাম আমরা, এই যে ভাইরাসগুলোর নাম লিখলাম, এই ভাইরাসগুলো কি একটা পোষক অনুযায়ী ছিল? এই ভাইরাসগুলো পোষক কিরা চেঞ্জ করছে না? বলো। এই ভাইরাসগুলো তাদের হোস্ট, পোষক মানে কি হোস্ট চেঞ্জ করছে, একবার এখানে তো আরেকবার ওইখানে, হোস্ট চেঞ্জ করছে। এটা তোমাদেরকে বলছিলাম, এটা হচ্ছে ভাইরাসের কি ক্ষমতা, এটা হচ্ছে ভাইরাসের কি বলে এটাকে, অভিযোজন ক্ষমতা। ঠিক আছে, এটা হচ্ছে অভিযোজন ক্ষমতা, ভাইরাস এভাবে অ্যাডাপ্ট করে। এই জন্য এই ভাইরাস যারা কিনা তাদের পোষক দেহটাকে চেঞ্জ করতেছে, পোষক দেহটাকে কি করতেছে, পরিবর্তন করতেছে, এই ভাইরাসগুলোকে স্পেশালি ইমার্জিং ভাইরাস নামে জানবে। কি ভাইরাস নামে জানবে? ইমার্জিং ভাইরাস। কি ভাইরাস? ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস কারা ভাইয়া? ইমার্জিং ভাইরাস হচ্ছে তারা যারা তাদের হোস্ট মার্চ করবে, অর্থাৎ যে সকল ভাইরাস তাদের পোষক দেহ পরিবর্তন করতে পারে, যে সকল ভাইরাস তাদের পোষক দেহ পরিবর্তন করতে পারে, সেই সকল ভাইরাস গুলাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। পারবো? পারবো? যে সকল ভাইরাস তাদের হোস্ট বা তাদের পোষক দেহ চেঞ্জ করে, তাদেরকে বলা হয় ইমার্জিং ভাইরাস। নীলয় ইসলাম বলছে 12 ভাতারি ভাইরাস, সি এসব কথা বলো না। ওকে, সার্চের মিনিংটা আমি একটু পরে বলবো, করোনা ভাইরাস যখন পড়াবো তখন সার্চ আসবে, টেনশনের কিছু নাই। ঠিক আছে, ডান, সবাই বুঝছি। আজকে সন্ধ্যা 7টা থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আছে, কোষ বিভাজনের উপর পরীক্ষা, কোষ বিভাজনের উপর পুরো কোষ বিভাজনের উপর মাস্টার এক্সাম আছে 50 নাম্বারের, 25 মিনিট থাকবে আজকে সময়। ঠিক আছে, পুরো কোষ বিভাজনের উপর আজকে সন্ধ্যা 7টার সময় পরীক্ষা হবে, সবাই অ্যাটেন্ড করবা। তাহলে ইমার্জিং ভাইরাস পর্যন্ত ক্লিয়ার তো, তাই না? সবাই ক্লিয়ার তো? এ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? ওকে, প্রশ্ন কঠিন হয়, প্রশ্ন তো একটু কঠিন হবেই। ওকে, তাহলে আসো এবার আমরা কিছু সংজ্ঞা শিখবো, এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিছু সংজ্ঞা এখন আমরা শিখবো যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সংজ্ঞার নাম হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন ব্যাপারটা কি? এইখানে 4টা সংজ্ঞা শিখতে যাচ্ছি আমরা। এই 4টা সংজ্ঞা থেকে একটা প্রশ্ন তোমার পরীক্ষায় পাবা। তোমাদের কলেজের পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা যদি প্রশ্ন হয় সেই চ্যাপ্টার থেকে 4টা সংজ্ঞা আমি পড়াইতে দিচ্ছি এখন। কয়টা? 4টা। 4 এই 4টা সংজ্ঞা থেকে একটা সংজ্ঞা তোমাদের কলেজের পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক পাবা। আমি তোমাদের বলছিলাম না প্লাজমোডেজমাটা ভালো করে পড়ে যাও, প্লাজমোডেজমাটা পরীক্ষায় চলে আসতে পারে, আসছে। যারা কোষ গঠন পরীক্ষা দিচ্ছে আসছে পরীক্ষায় প্লাজমোডেজমাটা। আচ্ছা, এবার আমি বলে রাখি কোষ বিভাজন যারা আছে ক্রসিং ওভারটা ভালো করে পড়ে যাও, দেখবা আসবে। তারপরে বলতেছি এই চ্যাপ্টার থেকে যাদের পরীক্ষা আছে এই 4টা সংজ্ঞা, যে 4টা সংজ্ঞা এখন আমি পড়াতে দিয়েছি, ভিরিয়ন, ভিরোয়েট, প্রিয়নস আর নিউক্লিয় ক্যাপসিড, এখান থেকে একটা প্রশ্ন পাবা। ভিরিয়ন, ভিরোয়েট, প্রিয়ন, নিউক্লিয় ক্যাপসিড, 4টা সংজ্ঞা এখন তোমাদের পড়াতে চাইতেছি, এটা তোমাদের পরীক্ষা দেখবা আসবে। ঠিক আছে, ওকে। প্রথমে আসছি ভিরিয়ন। ভিরিয়ন কি? ভিরিয়ন হচ্ছে সংক্রামক ক্ষমতা সম্পন্ন ভাইরাস। লেখো, সংক্রামক ক্ষমতা সম্পন্ন ভাইরাস। আচ্ছা, ভাইরাস কি দিয়ে তৈরি ভাইয়া বলো তো? ভাইরাস কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। সে যদি কোনো কোষের ভিতরে ঢুকতে না পারে, কোষের বাইরে যদি সে অবস্থান করে, তাহলে কি সে রোগ তৈরি করতে পারবে? সে রোগ তৈরি করতে পারবে না। সে কি করতে পারবে না? রোগ তৈরি করতে পারবে না। তাহলে সে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় হয়ে থাকবে।
যখনই সে কোনো জীবদেহের ভিতরে ঢুকবে, যখনই সে কোনো জীবদেহের ভিতরে ঢুকবে তখনই সে রোগ তৈরি করতে পারবে, রাইট? তাইলে তাইলে একটা ভাইরাস যখন সে সংক্রমণ ক্ষমতা লাভ করবে, অর্থাৎ যখন সে অ্যাক্টিভ হবে, অর্থাৎ যখন সে কোনোটা কোষের ভিতরে ঢুকবে তখনই সে অ্যাক্টিভ হবে, তখন তার নাম হবে ভিরিয়ন। তখন তার নাম হবে কি? ভিরিয়ন। অর্থাৎ যখন একটা ভাইরাস সংক্রমণ করার ক্ষমতা লাভ করবে, যখন একটা ভাইরাস রোগ তৈরি করার ক্ষমতা লাভ করবে তখন যেটাকে বলা হবে ভিরিয়ন। কি বলবে? ভিরিয়ন। এইটুকু লিখবে সংজ্ঞায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা সংজ্ঞা আছে নিউক্লিয় ক্যাপসিড। এবার যে সংজ্ঞাটা আমরা পড়বো সেটা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। এই নামটা থেকে কি মনে হচ্ছে বলো তো? এই নামটা থেকে কি মনে হচ্ছে? নিউক্লিয় ক্যাপসিড নামটা থেকে কি মনে হচ্ছে? সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস। সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস, এটাকে বলা হবে নিউক্লিয় ক্যাপসিড। কারণ আমরা জানি ভাইরাসের দেহের ভিতরে থেকে ডিএনএ অথবা আরএনএ, যেটাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি, আর বাইরে থেকে প্রোটিন, প্রোটিনটাকে আমরা ক্যাপসিড বলি। এই দুটাকে যদি আমরা জাস্ট একটা কেমিক্যাল হিসেবে চিন্তা করি, যখন সে নিষ্ক্রিয় থাকবে, যখন সে কোনো কোষের মধ্যে একটা ঢুকতে পারবে না, যখন সে সংক্রামক করতে পারবে না, তখন সে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, ভাইরাসের সংজ্ঞায় চলে যাও। যখন সে জীবদের ভিতরে ঢুকবে তখন সে সক্রিয় হয়ে রোগ তৈরি করবে, যখন সে জীবদের বাইরে থাকবে তখন সে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় থাকবে। এই জন্য সে জীব ও জড়ের মধ্যবর্তী। তার কারণে যখন যে জীবদের ভিতরে থাকবে, কোনো কোষের ভিতরে থাকবে, তখন সে রোগ তৈরি করবে, তখন তার সংক্রমণ ক্ষমতা থাকবে, তখন সে ভিরিয়ন। তখন সে ভিরিয়ন। আর যখন সে জীবদের বাইরে থাকবে, কোষের বাইরে থাকবে, সংক্রমণ ক্ষমতা থাকবে না, রোগ তৈরি করতে পারবে না, তখন সে জাস্ট একটা প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড, তখন তার নাম হবে নিউক্লিয় ক্যাপসিড। নিউক্লিয় ক্যাপসিড, নিউক্লিয় ক্যাপসিড। এই হচ্ছে ভিরিয়ন আর নিউক্লিয় ক্যাপসিডের সংজ্ঞা। একটা জিনিস খেয়াল করো, ভিরিয়ন হোক আর নিউক্লিয় ক্যাপসিড হোক, উভয় কি ভাইরাস না? উভয় ভাইরাস। তাহলে ভাইরাসের দুটো রূপ আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি ভাইরাসের দুটো রূপ। আমি তো লিখি, আমি তো লিখলাম ভাইরাস, আমি লিখলাম ভাইরাস সমান সমান, ভাইরাস সমান সমান যখন সে নিষ্ক্রিয়, যখন সে নিষ্ক্রিয় তখন সে নিউক্লিয়, যখন সে নিষ্ক্রিয় তখন সে নিউক্লিয় ক্যাপসিড, তখন সে নিউক্লিয় ক্যাপসিড যখন সে নিষ্ক্রিয়। আর যখন সে মানে সক্রিয় তখন তার নাম হচ্ছে ভিরিয়ন, তখন তার নাম হচ্ছে ভিরিয়ন। তাহলে এটা ভাইরাসের দুটো রূপ, একটা ভাইরাসের দুটো রূপ। তাহলে ভিরিয়ন যা, নিউক্লিয় ক্যাপসিডও তা। জাস্ট নিউক্লিয় ক্যাপসিডটা কি? নিউক্লিয় ক্যাপসিডটা হচ্ছে অ্যাক্টিভ, ভাইরাসের অ্যাক্টিভ কন্ডিশন। নিউক্লিয় ক্যাপসিডটা ভাইরাসের অ্যাক্টিভ কন্ডিশন, আর ভিরিয়ন, সরি, নিউক্লিয় ক্যাপসিড তো ইনঅ্যাক্টিভ। আর ভিরিয়নটা হচ্ছে ভাইরাসের অ্যাক্টিভ কন্ডিশন। এটা ইনঅ্যাক্টিভ কন্ডিশন, ওইটা অ্যাক্টিভ কন্ডিশন। ক্লিয়ার? ক্লিয়ার? এই দুটো সংখ্যা ক্লিয়ার? এই দুটো সংখ্যা বুঝবো? সবাই বলো বুঝছো কিনা এই দুটো সংখ্যা? সবাই এভরিওয়ান, এভরিবডি, সবাই ক্লিয়ার? ওরে জোস জোস, সবাই ক্লিয়ার। ওকে, এইবার যে দুটো সংখ্যা পড়তে যাব, এই সংখ্যা দুটো আরেকটু কঠিন, বাট পারবা। এগুলোকে সাব ভাইরাল সত্তা বলা হয়, সাব ভাইরাল সত্তা বলা হয় এগুলাকে। এখন যে দুটো সংখ্যা পড়তে যাচ্ছি, এখন আমরা যে সংখ্যাটা পড়বো তার নাম হচ্ছে ভিরিওয়েট। ভিরোয়েট, ভিরোয়েট, ভিরোয়েটস,
ভিরয়েডস, দেখো ভালো করে দেখো, ভিরয়েডস, ভিরয়েডস, ওকে, ভিরয়েডস। এটা কি? এটা হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ, ঠিক আছে? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ, অর্থাৎ ধরো একটা আরএনএ ভাইরাস, ধরে নাও একটা আরএনএ ভাইরাস, তার বাইরে অবশ্যই প্রোটিন আছে, সেই প্রোটিনটার প্রয়োজন নাই, সেই প্রোটিনটার প্রয়োজন নাই। উইদাউট প্রোটিন, উইদাউট প্রোটিন সেই ভাইরাসটার আরএনএ রোগ তৈরি করতে পারবে। উইদাউট প্রোটিন সেই ভাইরাসটা রোগ তৈরি করতে পারবে, প্রোটিনের কোনো প্রয়োজনই নাই। সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ভিরয়েডস। তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো ভিরয়েডস। ভিরয়েডসের সংখ্যা তোমাদের বইয়ে বলছে, ভিরয়েডস হলো ক্ষুদ্র একসূত্রক বৃত্তাকার আরএনএ অণু যা কয়েকশত নিউক্লিওটাইড দিয়ে তৈরি। ক্ষুদ্রতম ভাইরাসের থেকেও সে ক্ষুদ্র। এটা এত ক্ষুদ্র যে সব থেকে ছোট ভাইরাসের থেকেও সে ছোট, কারণ সে শুধু আরএনএ দিয়ে তৈরি। মানে ব্যাপারটা হচ্ছে জাস্ট ভাইরাসের একটা আরএনএ, সেই আরএনএটা বের হয়ে এসে বা সেই আরএনএটা এককভাবে রোগ তৈরি করতে পারতেছে, তার প্রোটিনের প্রয়োজন নাই। এটাকে বলা হবে ভিরয়েড, ঠিক আছে? আচ্ছা, ভিরয়েড গুলো উদ্ভিদকে বেশি অ্যাটাক করে, উদ্ভিদে, উদ্ভিদে বেশি আক্রমণ করে, সে উদ্ভিদে বেশি আক্রমণ করে। ওকে, এটা কোথায় পাচ্ছি? ধারণা করা হয় হেপাটাইটিস ডি, ধারণা করা হয় হেপাটাইটিস ডি, ধারণা করা হয় হেপাটাইটিস ডি এর সংক্রমণের পিছনে দায়ী হচ্ছে ভিরয়েড। হেপাটাইটিস ডি কার কারণে হচ্ছে? ভিরয়েডের কারণে হচ্ছে ধারণা করা হয়। এবং আরেকটা জেনে রাখো, নারিকেল গাছের ক্যাডাং রোগ, নারিকেল গাছের ক্যাডাং রোগ, এটা ভিরয়েডের কারণে হয়। এটা কার কারণে হয়? এটা ভিরয়েডের কারণে হয়। তাহলে এই ভিরয়েড পার্টটা আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে ভিরয়েড থেকে আমাদের এই কটা কথা বললেই চলে, ভিরয়েড থেকে এই কটা কথা বললেই চলে। আমি জাস্ট তোমাদেরকে আবার একটু বলি কি, ভিরয়েড হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ অণু, অর্থাৎ শুধু জাস্ট আরএনএ, ভাইরাসের শুধু জাস্ট আরএনএ, এবং সেটা বৃত্তাকার আরএনএ, বৃত্তাকার আরএনএ যদি রোগ তৈরি করতে পারে তখন সেটাকে আমরা বলবো ভিরয়েডস। এরা উদ্ভিদকে বেশি রোগ তৈরি করে। ধারণা করা হয় নারিকেল গাছের না, ধারণা করা হয় ভাইরাল হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ডিটা ভিরয়েডের মাধ্যমে হচ্ছে। এবং নারিকেল গাছের ক্যাডাং রোগ, নারিকেল গাছ নষ্ট হয়ে যায়, নারিকেল ছোট ছোট হয়ে যায়, এই রোগের পিছনে দায়ী হচ্ছে ভিরয়েড। ভিরয়েড না ক্যাডাং রোগ, তাই না? ক্যাডাং ক্যাডাং ক্যাডাং। ওকে, বুঝছি? ভিরয়েড ক্লিয়ার? তাহলে সংজ্ঞাগুলো খেয়াল করো। প্রথম সংজ্ঞাটা বললাম ভিরিয়ন, ভিরিয়ন। পরের সংজ্ঞা পড়লাম নিউক্লিয় ক্যাপসিড, পরের সংজ্ঞা পড়লাম ভিরয়েডস। ভিরয়েডস এর আমরা এক্সাম্পলও পড়লাম। ভিরয়েডস এর এক্সাম্পল গুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এক্সাম্পল গুলো পরীক্ষা কিন্তু বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আরেকটা সংজ্ঞা বাকি, যে সংজ্ঞাটার নাম হচ্ছে প্রিয়ন্স। এবার সংজ্ঞাটা যেটা, সেটার নাম হচ্ছে প্রিয়ন্স। প্রিয়ন্স কি কালি ব্যবহার করা যায়? এটা ব্যবহার করি না, প্রিয়ন্স তো প্রোটিন। প্রিয়ন্স, দেখো ভাইরাস কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে তৈরি। সে শুধু নিউক্লিক অ্যাসিড বা আরএনএ দিয়ে হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো কি বলো? বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে প্রোটিন। প্রোটিন বাকি থাকলো, প্রোটিন। তাহলে এখন এমন যদি হয় যে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন ফাইব্রিল, ফাইব্রিল মানে সুতা বা প্রোটিন, সংক্রামক ক্ষমতা সম্পন্ন প্রোটিন, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন ফাইব্রিল, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন ফাইব্রিল যদি থাকে, তখন এটাকে বলা হবে প্রিয়ন্স। তখন এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে প্রিয়ন্স। অর্থাৎ আগেরবার আমি নিউক্লিক অ্যাসিড দিয়ে ভিরয়েডস পাইছি, এবং প্রোটিন দিয়ে প্রিয়ন্স পাচ্ছি। তাহলে কোনো একটা ভাইরাসের যদি আমি তার নিউক্লিক অ্যাসিড বাদ দিয়ে তার প্রোটিন দিয়ে যদি আমি রোগ তৈরি করতে পারি, প্রোটিন দিয়ে যদি রোগ তৈরি করতে পারি, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো
প্রিয়ন্স। কি বলবো? প্রিয়ন্স। এখন এই প্রিয়ন্সের কয়েকটা উদাহরণ আমরা পড়ি, যে মানুষের স্নায়ুতন্ত্রের কুরু এবং কেপসফিল রোগ। মানুষের স্নায়ুতন্ত্রের, মানব স্নায়ুতন্ত্রের স্নায়ুতন্ত্রের কুরু অ্যান্ড কেটসফিল বানানটা আমি ভুলে গেছি, CRUTZ, CRUTZ ফিল্ড, FELDT, FELDT, কুরু অ্যান্ড কেটসফিল রোগ। মানুষের স্নায়ুতন্ত্রের কুরু রোগ, এটাকে কুরু রোগ বলে বলা হয়। এটাকে কি বলা হয়? কুরু রোগ। কুরু রোগ। প্রিয়ন্সটা আরেকবার বোঝেন। হায় রে, বললাম যে এমন একটা ভাইরাস যার প্রোটিন দিয়ে রোগ তৈরি হতে পারে, তার ভিতরে নিউক্লিক অ্যাসিডের প্রয়োজন নাই, ডিএনএ থাকুক আরএনএ থাকুক ওটার প্রয়োজন নাই, ওটাকে বলা হবে প্রিয়ন। প্রিয়ন প্রোটিন, প্রিয়ন প্রোটিন। নিউক্লিক অ্যাসিড আরএনএ দিয়ে রোগ তৈরি করছে ভিরোয়েট, আর শুধু প্রোটিন রোগ তৈরি করতে পারছে প্রিয়ন্স। সহজ বিষয়, সহজ বিষয়, পেঁচায় না। আচ্ছা, কুরু রোগটা কি তোমাদের একটু আমি তোমাদের বুঝাই। হোয়াট ইজ কুরু রোগ? কুরু রোগটা হচ্ছে, এটা হইলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মস্তিষ্কের মধ্যে ভাইরাস অ্যাটাক করে, মস্তিষ্ক বা আমাদের স্পাইনাল কর্ড বা স্নায়ুতন্ত্র এখানে অ্যাটাক করে। কোনটা? কুরু রোগ হইলে, কুরু এবং ক্রেটসফিল রোগ হইলে। এটা হলে মানুষ একটু পাগল টাইপের হয়ে যায়। আগেকার সময়ে যারা হচ্ছে ধরো ওই যে বিভিন্ন রকমের হিমালয় পর্বত, বড় বড় পাহাড়ি এলাকা, পর্বত এলাকায় কিছু কিছু মানুষ ধ্যান সাধনা করতো না, ধ্যান সাধনা, তারপর হচ্ছে তন্ত্র মন্ত্র সাধনা করতো, তারপর উল্টাপাল্টা সাধনা করতো। এরা কি করতো জানো? এরা মনে করতো কেউ মারা গেলে তার মস্তিষ্ক যদি ভক্ষণ করা হয়, খেয়ে ফেলা হয়, ওর মাথায় যে বুদ্ধি ছিল, ওর যে অলৌকিক শক্তি ছিল, ওর যে তন্ত্র মন্ত্র শক্তি ছিল, সেটা আমার শরীরে চলে আসবে, এরকম মনে করতো। সো তারা এইসব উইসকাপ যারা প্র্যাকটিস করতো, ওইসব যারা এইসব তন্ত্র মন্ত্র প্র্যাকটিস করত, তারা কি করত? তাদের যদি কোনো সদস্য মারা যাইত, তখন তারা কি করত? সেই সদস্যের মৃতদেহের মস্তকটা, মগজটা, বা এই যে কি বলো এটাকে, ব্রেনটা কাঁচা ভক্ষণ করত। আর ওই ব্যক্তির ব্রেনে যদি কুরু রোগ থেকে থাকে, ওই ভক্ষণ করার মাধ্যমে যারা যারা ভক্ষণ করছে তাদের দেহের মধ্যে কুরু কেটসফিল রোগটা চলে যেত। এভাবে কুরু কেটসফিল রোগটা ছড়াই গেছিল, বুঝছি? এভাবে কুরু কেটসফিল রোগ ছড়াইছে, বাট এখন আসলে এভাবে করে পাওয়া যায় না। এটাকে একটা তারা ব্ল্যাক ম্যাজিক বা উইচক্রাফট মনে করতো, যে যে মারা গেছে তার মগজ খাইলে, ঠিক আছে, তার মগজ খাইলে হয়তোবা তার মাথায় যে বুদ্ধি ছিল, তার যে অলৌকিক শক্তি ছিল, আমার শরীরে চলে আসবে, এরকম ভাবতো আর কি। গিদইরা না হইলে পরে কি ওইগুলা বলো, গিদইরা যত সব কারবার। ওকে, তারপর হচ্ছে পাগলা গরু, ম্যাট কাউ। ম্যাট কাউ রোগ, ম্যাট কাউ রোগ, পাগলা গরু, গরু পাগলা হয়ে যেত। ম্যাট কাউ রোগের জন্য দায়ী হচ্ছে প্রিয়ন, ঠিক আছে। তারপরে ভেড়া এবং ছাগলের স্ক্র্যাপি, ভেড়া এবং ছাগলের স্ক্র্যাপি, ভেড়া, ভেড়া বানান তো ভুল হয়েছে, ভেড়া, ভেড়া ও ছাগলের স্ক্র্যাপি রোগ। এই যে যে রোগগুলা, এগুলার দায়ী হচ্ছে প্রিয়ন্স, ধারণা করা হয়, ধারণা করা না, সত্য কথা, এগুলার দায়ী হচ্ছে প্রিয়ন্স। তাহলে তিনটা রোগ, এখানে আমরা দুটো রোগ পড়ছি ভিরোয়েড থেকে। ভিরোয়েড থেকে আমরা কি পড়ছি? ভিরোয়েড থেকে পড়ছি নারিকেল গাছের ক্যাটাং রোগ এবং ধারণা করে হেপাটাইটিস ডি, এর হচ্ছে ভিরোয়েডের কারণে হচ্ছে। আর এখানে আমরা বললাম তিনটা রোগ, কুরু এবং ক্রেটসফিল রোগ, ভেড়া ছাগলের স্ক্র্যাপি, ম্যাট কাউ রোগ, পাগলা গরু রোগ। এগুলো কার হয়েছে? প্রিয়ন্সের কারণে হয়েছে। কার কারণে হয়েছে? প্রিয়ন্সের কারণে হয়েছে। ওকে, পারবো? পারবো? ভাইরাস গুলাকে কি প্রিয়ন, প্রিয়ন বলে? প্রিয়ন হচ্ছে ভাইরাসের একটা অংশ, প্রোটিনের অংশটা। ভাইরাস সংক্রমণ ক্ষমতা সম্পন্ন থাকলে তখন তাকে ভিরিয়ন বলে, আর শুধু তার প্রোটিন দিয়ে যদি রোগ তৈরি করে তখন তাকে প্রিয়ন বলে। শিখছি? বুঝছি? আচ্ছা, আমার ক্যামেরার অ্যাপারচার 4 কেন? ওয়েট,
অ্যাপারচার 4 এ যায় ফিক্সড হয়ে গেছে। 2.1 থাকার কথা অ্যাপারচার। আচ্ছা ডান। আসো এবার আমরা যা শিখবো স্যাটেলাইট। ঠিক আছে, স্যাটেলাইট এবার যেটা শিখবো সেটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইটটা অত বেশি গুরুত্বপূর্ণ না। স্যাটেলাইট ভাইরাস, স্যাটেলাইট। আচ্ছা স্যাটেলাইট ব্যাপারটা কি? স্যাটেলাইট ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত একটা সত্তা। নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি, মানে ডিএনএ অথবা আরএনএ দ্বারা তৈরি। নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি, অর্থাৎ ডিএনএ অথবা আরএনএ দ্বারা তৈরি। অন্য সে অন্য একটা ভাইরাস দ্বারা সংখ্যা বৃদ্ধি করে, অন্য ভাইরাসের উপর নিবন্ধন, অন্য ভাইরাসের উপর উপর নির্ভরশীল, অন্য ভাইরাসের উপর নির্ভরশীল। সে অন্য একটা ভাইরাসের উপর নির্ভরশীল। কি বললো দেখো, স্যাটেলাইট হচ্ছে শুধু নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ শুধু ডিএনএ অথবা আরএনএ, সে সংখ্যা বৃদ্ধি করার জন্য অন্য একটা ভাইরাসের প্রতি নির্ভরশীল। এবং তার বাইরে যদি কোনো কারণে প্রোটিন চলে আসে তখন সে স্যাটেলাইট ভাইরাস হয়ে যাবে। তার বাইরে যদি প্রোটিন এসে যুক্ত হয় তাহলে সে স্যাটেলাইট ভাইরাস হতে পারবে। ঠিক আছে, তাহলে স্যাটেলাইট কি? একটা নিউক্লিক অ্যাসিড। স্যাটেলাইট ইজ নাথিং বাট জাস্ট নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এবং সে কি করবে, অন্য একটা ভাইরাসের দেহের সাথে যুক্ত হয়ে ওই ভাইরাসের হেল্প নিয়ে সে নিজেও সংখ্যা বৃদ্ধি করবে, নিজে বেঁচে থাকবে। বাট কোনোভাবে সে যদি প্রোটিন পেয়ে যায় তখন সেটা ভাইরাস হয়ে যাবে, সেটাকে স্যাটেলাইট ভাইরাস বলবে। শেষ। স্যাটেলাইট ভাইরাস নিয়ে এত পেছানোর কিছু নাই। স্যাটেলাইট ভাইরাস নিয়ে এত পেছানোর কিছু নাই। দেখো চারটা সংখ্যা একসাথে লেখা আছে, চারটা সংখ্যা পারবা কিনা? তোমাদের 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিট টাইম দিলাম, চোখ বুলাও। 2 মিনিট টাইম দিলাম, চোখ দিল। দেখো পারবা কিনা। সব লেখা আছে, এই যে চারটা সংখ্যা, ভিরিয়ন, নিউক্লিক অ্যাসিড, ভিরোয়েড, প্রিয়ন, সাথে স্যাটেলাইট। স্যাটেলাইট অ্যাড করে রাখো, স্যাটেলাইট অত বেশি গুরুত্বপূর্ণ না। তাহলে ভিরিয়ন, নিউক্লিক অ্যাসিড, ভিরোয়েড আর প্রিয়ন, এই চারটা সংখ্যা পারবা কিনা দেখো। চারটা সংখ্যা থেকে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবা, বা এখানে ধরো 5টা সংখ্যাই ধরে নাও স্যাটেলাইট সহ, এখান থেকে একটা সংখ্যা তোমার সামনে তোমাদের পরীক্ষা পাবা। তোমার যারা যারা এখন পর্যন্ত কলেজে পরীক্ষা দিয়েছো এই চ্যাপ্টারে, কারো কি আসে এখান থেকে প্রশ্ন? ভাইরাস নিজেই তো ডিপেন্ডেন্ট। হ্যাঁ ডিপেন্ডেন্ট। স্যাটেলাইটে প্রোটিন লেয়ার নাই, বাট স্যাটেলাইটে যদি সামহাও প্রোটিন লেয়ার চলে আসে তো সেটা স্যাটেলাইট ভাইরাস হয়ে যাবে। এগুলো থেকে আসছে পরীক্ষা, যারা যারা পরীক্ষা দিছো রিসেন্টলি কলেজে, এখান থেকে প্রশ্ন আসেই। আমি যেটা তোমাদের সাজেশন দেই, এটা কেমনে কমন পড়ে বলো তো, কারণ এটা অভিজ্ঞতা। আজকে 7 বছর না 6 বছর ধরে এই ইন্টার পড়াইতেছি, আর আমার টিউশনি করানোর অভিজ্ঞতা হলো আজ 10 বছর। সে 2013 সাল থেকে আমি টিউশনি করা, যখন ক্লাস 10 এ পড়তাম। যখন আমি ক্লাস 10 এ পড়তাম তখন ক্লাস 8 এর স্টুডেন্ট পড়াইতাম। আর এই ইন্টার পড়াইতেছি আজ মনে হয় 6 বছর না 7 বছর, 2017 সাল থেকে পড়াইতেছি। 18, 19, 20, 21, 22, 23, 6 বছর হয়ে গেছে। 6 বছর যাবত এই একই জিনিসই পড়াচ্ছি। ওকে, পারবো। এসএসসি তো কমন পড়বে ইনশাআল্লাহ। স্যাটেলাইট ভাইরাসের সাথে প্রোটিনের সম্পর্ক আরেকবার বলেন। প্রোটিনের সম্পর্ক বলতে প্রশ্নটা করছো কে? প্রশ্নটা করছো সুমাইয়া ইসলাম। স্যাটেলাইট ভাইরাসে যদি সামহাও সে প্রোটিন পেয়ে যায়, যদি সামহাও সে অন্য একটা ভাইরাসের সাথে অ্যাটাচ হয়ে প্রোটিনকে নিজের আবরণ তৈরি করতে পারে, তখন সে স্যাটেলাইট ভাইরাস হয়ে যাবে। সবসময় যে তার প্রোটিন থাকবে এমন না। ভাইয়া আমাদের হাফ ইয়ারলি এক্সামে 3rd চ্যাপ্টার আছে। আচ্ছা আমি 3rd চ্যাপ্টার পড়াই দিব রে বাবা, আমি একটু ব্যস্ত, সময়ই পাচ্ছি না। আমি একটু ফ্রি হয়ে নিই, 3rd চ্যাপ্টার পড়াই দিব। খুবই চাপ যাচ্ছে। তোমাদের ক্লাস থেকে সপ্তাহে 4 দিন, তারপর এফআরবি, তারপর আবার ভার্সিটি বায়োলজি, ভার্সিটি ব্যাচ আছে। তো সপ্তাহে ক্লাস নিতে, তার মধ্যে আবার এখন তো রোজার মাস আসছে, তারাবি পড়তে হয়, তারপরে একটু আমল তো করতে হয়, তাই না? এই জন্য টাইম পাচ্ছি না, বাট করে দিব ইনশাল্লাহ। 3য় চ্যাপ্টার তোমাদের আমি ফ্রি পড়াই দিব। আসো এবার আমরা কয়েক প্রকার ভাইরাসের গঠন শিখবো। প্রথমে আমরা যে ভাইরাসটা গঠন শিখবো তার নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। প্রথমে যার গঠন শিখবো সে নানাদার দেন টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো, টোবাকো মানে তামাক, টোবাকো মোজাইক ভাইরাস। পাশে লিখে রাখো আরএনএ, পাশে লিখে রাখো আরএনএ। তার মানে সে কি ভাইরাস? টোবাকো মোজাইক ভাইরাস কি ভাইরাস বলো?
টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে টিএমভি বা তামাক পাতার মোজাইক ভাইরাস হুইচ ইজ অ্যান আরএনএ ভাইরাস। এটাকে টিএমভি নামেও ডাকা হয়। টিএমভি টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস বা তামাক পাতার মোজাইক ভাইরাস। তামাক পাতার মধ্যে মোজাইকের মতো দাগ পড়ে। আমি তোমাদের ইন্টারনেট থেকে একটু বের করে দেখাই, দাঁড়াও। গুগল কই, এই যে গুগল। তামাক পাতার মধ্যে মোজাইকের মতো দাগ পড়ে, ঠিক আছে? টিএমভি ডান। এই দেখো তামাক পাতা নষ্ট হয়ে যায়, বড় করে দেই, খেয়াল করো, দেখতেছো তামাক পাতার কি অবস্থা? এই দেখো মোজাইকের মতো দাগ পড়ে। যদি এটা দেখতে মোজাইকের মতো মনে হচ্ছে না, এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসের কারণে হয়েছে। কার কারণে হচ্ছে? টোবাকো মোজাইক ভাইরাস। দেখো এই যে মোজাইকের মতো দাগ পড়ছে, মোজাইক ছক 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 ছক। মোজাইক করা ফ্লোর দেখছো না? ফ্লোর মোজাইক করা থাকে, বলে না ফ্লোরটা মোজাইক করা, ঠিক আছে? তারপরে এই দেখো, ওই দেখো কেমন হয়ে যায়, দেখো দেখো মোজাইক মোজাইক করা ফ্লোর দেখছো না? মসজিদে থাকে, অনেক বাসা থেকে মোজাইক করা ফ্লোর, এরকম মোজাইকের মতো এরকম 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 হয়ে গেছে, ঠিক আছে? টোবাকো মোজাইক ভাইরাসের কারণে তামাক পাতা এরকম নষ্ট হয়ে যায়, ঠিক আছে? কার কারণে? টোবাকো মোজাইক ভাইরাসের কারণে হয়। এখন তোমাদের একটু দেখাই এটা দেখতে আসলে কেমন। দুটো সুন্দর চিত্র আছে, এই দুটো সুন্দর চিত্র দেখে তোমরা বুঝতে পারবা। ধরো টোবাকো মোজাইক ভাইরাসের গঠনটা হচ্ছে যে এটা আরএনএ ভাইরাস, তোমাদেরকে আগেই বলছি। টোবাকো মোজাইক ভাইরাসটা হচ্ছে আরএনএ ভাইরাস, তাই না? তোমাদের একটু আগেই বলছি। তো বেসিক্যালি তার ভিতরে থেকে এই যে আরএনএ, তার ভিতরে থেকে আরএনএ, এবং আরএনএটা আরো ভিতরে আছে। কি ব্যাপার, আঁকানো যাবে না? না, আরএনএ তার ভিতরেও আছে। আমি একটু ছবি তুলে রাখি এটাকে, একটা মিনিট। कोई कुछ नहीं होता। এই পার্টটা আমি একটা ছবি নিয়ে রাখি। ওকে, উঠে আসছে ছবি। তারপরে একটা সুন্দর একটা ছবি দেখছিলাম আমি, ওটা খুঁজতেছি। তার সাধারণত আরএনএ থাকে। এই যে এই ছবিটা খুঁজতেছিলাম, আর ছবিটা খুবই নষ্ট হয়ে আছে। এই যে এটা দিয়েও চলবে। এই দুটো ছবি দিয়ে চলবে আমাদের আপাতত। এবার ক্লোজ করে দিই আমরা। ওকে, খেয়াল করো এই ছবিটা, খেয়াল করো। তোমাকে বোঝা গেছে এই ছবিটা চলো আমরা খেয়াল করি, ঠিক আছে? মোজাইক মানে টাইলস, টাইলস এর মতোই। খেয়াল করো এই ছবিটা, সি দিস পিকচার। এই ছবিতে আমরা দেখতেছি যে এটার ভিতরে একটা আরএনএ আছে, আর বাইরে আছে যে ক্যাপসিড। বাইরে আছে কি ক্যাপসিড, বাইরে পুরোটা হচ্ছে ক্যাপসিড, বাইরে পুরোটা হচ্ছে ক্যাপসিড। পুরোটা কি ক্যাপসিড, কাইন্ড অফ আতা ফলের মতো। আগের দিন দেখাইছিলাম আঙ্গুরের গাছের মতো। আতা ফল দেখছো? আতা ফল, আতা ফল কি আছে আমার ফ্রিজে? ও পেন্টি, ফ্রিজে কি আতা ফল আছে? না, শেষ। আই হাই রে, থাকলে ভালো হইতো। এটা কি বেদানা? বেদানা দিয়ে হবে এখন? আতা ফল তো পাইলাম না, বেদানা দিয়ে দেখে। আতা ফল তো পাইলাম না, আতা ফললে ভালো দেখাতে পারতাম। আচ্ছা, এটা বেদানা, এটা বেদানা। এই যে বেদানাটা, বেদানার ভিতরে মাঝখানে মনে করে স্টিক আছে, একটা দণ্ডের মতো আছে, ঠিক আছে? ওটা ধরো আরএনএ। আর তার বাইরে দেখো বেদানার যে খন্ড 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 খন্ড, এগুলো হচ্ছে প্রোটিন। বেদানার যে খন্ড খন্ড দেখতেছি, এগুলো হচ্ছে প্রোটিন। প্রোটিন, পুরো প্রোটিনটাকে বলা হয় ক্যাপসিড।
পুরো প্রোটিনটাকে কি বলা হয় ক্যাপসিড। আর এক একটা প্রোটিনের খণ্ডককে কি বলা হয়, এক একটা খণ্ডককে বলা হয় ক্যাপসোমিয়ার। একটা খণ্ডককে কি বলা হয়, এক একটা খণ্ডককে বলা হয় ক্যাপসোমিয়ার। ঠিক আছে, তাহলে এটা আঙ্গুর দিয়ে চিন্তা করতে পারো, আতা ফল দিয়ে চিন্তা করতে পারো, অথবা কাঁঠাল দিয়েও চিন্তা করতে পারো। মাঝখানে একটা দণ্ডের মতো থাকবে, মাঝখানে কিসের মতো থাকবে, ডান্ডার মতো থাকবে। এটা হচ্ছে ধরো আরএনএ, এটা পুরোটা জুড়ে থাকবে ভিতরে, এটা ভিতরে পুরোটা জুড়ে থাকবে, ভিতরে পুরো জুড়ে থাকবে। আর তার চারদিকে এরকম ক্যাপসিড থাকবে। আর এক একটা খণ্ডকে কি বলবে, একটা খণ্ডককে বলবে ক্যাপসোমিয়ার, একটা খণ্ডককে কি বলবে ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ার। এক একটা খণ্ডক ক্যাপসিড, এক একটা খণ্ডকে কি বলবে, ক্যাপসিড এক একটা খণ্ডককে বলবে ক্যাপসোমিয়ার, ক্যাপসিড এক একটা খণ্ডককে কি বলবে ক্যাপসোমিয়ার। এরকম অনেকগুলো ক্যাপসোমিয়ার থাকবে, এরকম অনেকগুলা ক্যাপসোমিয়ার থাকবে। কতগুলা ক্যাপসোমিয়ার থাকতে পারে, কতগুলো ক্যাপসিমিয়ার থাকতে পারে, এটা একটা খুব সুন্দর প্রশ্ন। 2130 থেকে 2200 লিখে রাখো, 2130 থেকে 2200 পরিমাণ ক্যাপসিমিয়ার থাকতে পারে, লিখে রাখো, লিখে রাখো। একটা টোবাকো মোজাইক ভাইরাসে 2130 থেকে 2200টা ক্যাপসিমিয়ার থাকতে পারে। হোয়াট ইজ ক্যাপসিমিয়ার? ভাই ক্যাপসিমিয়ার কি, আমরা জানি ভাইরাস হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড হিসেবে এখানে আরএনএ আছে, নট ডিএনএ। আর বাইরের যে প্রোটিন আবরণটা ওটাকে বলা হয় ক্যাপসিড, ওটাকে বলা হয় ক্যাপসিড। ঠিক আছে, ওটাকে কি বলা হয় ক্যাপসিড। এই চিত্র আসবে না, আমি জন্য আঁকাবো না, এই চিত্র আসার মতো না, এই জন্য এটাকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিডের একটা খণ্ডককে বলা হয় ক্যাপসোমিয়ার, ক্যাপসিডের একটা খণ্ডককে কি বলা হয় ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ার। ঠিক আছে, এখানে যেহেতু ক্যাপসিডটা খন্ড খন্ড হয়ে আছে, প্রোটিনটা এরকম আঙ্গুরের থোকার মতো খন্ড 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 খন্ড, এই জন্য এটাকে ক্যাপসোমিয়ার বলছে। ক্যাপসোমিয়ার সংখ্যা কত, 2130 থেকে 2200, 2130 থেকে 2200। ঠিক আছে, আচ্ছা এখানে আবার একটা ব্যাপার আছে, ক্যাপসিমিয়ারটা কি দিয়ে তৈরি, ক্যাপসিমিয়ারের রাসায়নিক উপাদান কি বলো, ক্যাপসিমিয়ারের রাসায়নিক উপাদান কি, কুইকলি বলো, ক্যাপসিমিয়ারের রাসায়নিক উপাদান কি বলো, ক্যাপসিমিয়ারের রাসায়নিক উপাদান কি, প্রোটিন। ক্যাপসিমিয়ারটা প্রোটিন, ক্যাপসিড মানে প্রোটিন, তাহলে সে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। সে কি দিয়ে তৈরি, সে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। আবার শোনো, ভাইরাসের বাইরে যে প্রোটিন আবরণটা, ভাইরাসের বাইরে যে প্রোটিন আবরণটা, প্রোটিন আবরণটা কি দিয়ে তৈরি, প্রোটিন আবরণটা, এই জায়গায় একটা প্রোটিন আবরণ যার কথা বলছি, প্রোটিন আবরণটা কি দিয়ে তৈরি, প্রোটিন আবরণটা হচ্ছে ক্যাপসিড বলতেছে, এটা প্রোটিন দিয়ে তৈরি বা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। কতগুলো অ্যামিনো অ্যাসিড, এক একটা ক্যাপসিমিয়ারে, এক একটা ক্যাপসিমিয়ারে 158টা করে অ্যামিনো অ্যাসিড থাকবে, এটা লিখে রাখো। একটা ক্যাপসিমিয়ারে 158টা করে অ্যামিনো অ্যাসিড থাকবে, 158 অ্যামাইনো অ্যাসিড, লিখে রাখো অ্যামাইনো অ্যাসিড। এক একটা ক্যাপসিমিয়ারে 158টা করে অ্যামাইনো অ্যাসিড থাকবে, এক একটা ক্যাপসিমিয়ারে 158টা করে অ্যামিনো অ্যাসিড থাকবে। এটা হচ্ছে একটা ক্যাপসিমিয়ার। রে যেমন ধরো এই যে এটা হচ্ছে একটা ক্যাপসিমিয়ার, এটা একটা ক্যাপসিমিয়ার। ঠিক আছে, যেহেতু সে প্রোটিন, যেহেতু সে প্রোটিন, তার মধ্যে 158টা অ্যামাইনো অ্যাসিড আছে এবং ক্যাপসিমিয়ার থাকবে 2100 থেকে 2200টা, 2130 থেকে 2200টা অ্যামাইনো অ্যাসিড থাকবে, মানে ক্যাপসিমিয়ার থাকবে। আচ্ছা এখন তোমরা এই চিত্রে চলে যাও, এই চিত্র দেখে তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবা যে আসলে সে কেমন। এই চিত্র দেখলে একটু ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা যে আসলে সে কেমন। খেয়াল করো, আরএনএটা দেখো, আরএনএটা কেমনে পেঁচাইছে দেখো। আরএনএটা প্রত্যেকটা ক্যাপসিমিয়ারের সাথে লাগানো থাকে। এই যে আরএনএটা তুমি যদি খোলো তাহলে প্রত্যেকটা ক্যাপসিমিয়ারের সাথে লাগানো পাবে। এটাকে দেখে একটু বুঝতেছো ওরটা আসলে কি। আমি আরএনএটাকে যদি আঁকাই তাহলে তোমাদের একটু বুঝতে পারবা। আরএনএটাকে আমি লাল কালি দিয়ে আঁকাই, এ হচ্ছে আরএনএ। এ হচ্ছে আরএনএ, এ হচ্ছে কি আরএনএটা। এরকম আরএনএ অনেকগুলো থাকে, এরকম আয়নে অনেকগুলো মানে এরকম করে পেঁচানো থাকে, এরকম গোল গোল ঘুরে ঘুরে, গোল চাকা রুটি রুটি পাউরুটি এরকম করে ঘুরে। তো এইখানে প্রত্যেকটার সাথে এভাবে করে কে অ্যাটাচড থাকে, ক্যাপসিডটা অ্যাটাচড থাকে। এই ক্যাপসিডটা এভাবে অ্যাটাচড থাকে।
এভাবে করে গোল হয়ে ঘুরে যায়, এভাবে করে গোল হয়ে ঘুরে যায়। ঠিক আছে, তাহলে ওইগুলো হচ্ছে ক্যাপসুমিয়ার। তাহলে সবুজটা হচ্ছে কি, একটা ক্যাপসুমিয়ার। সবুজটা হচ্ছে একটা ক্যাপসুমিয়ার, আর লালটা হচ্ছে আরএনএ। এভাবে করে আগে কোথাও পড়ছো বলো? আগে কি কখনো এভাবে পড়ছো এই জিনিসটাকে? খালি বইয়ে যে চিত্র আছে ওইভাবে দেখছো, আগে কি কখনো এভাবে দেখছো? ডান, পারবো পারবো। ওকে, আচ্ছা, একটু কথা বাকি আছে, সেটা হচ্ছে এর ভিতরে তো আরএনএ আছে তাই না? এর ভিতরে তো আরএনএ আছে। তা আরএনএ তো অবশ্যই নিউক্লিওটাইড দিয়ে তৈরি। আরএনএ কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইড দিয়ে তৈরি। 6,500 নিউক্লিওটাইড তুমি আয়নের মধ্যে পাবা। আয়নের মধ্যে 6,500 নিউক্লিওটাইড তুমি পাবা আয়নের মধ্যে। আয়নের মধ্যে একটু লিখে রাখি, 6,500 নিউক্লিওটাইড, 6,500 নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। আমাদের নিউক্লিওটাইডের পরিমাণ দিয়ে আরএনএ অথবা ডিএনএ তৈরি হয়। নিউক্লিওটাইড মানে কি? 5 কেমিষ্ট শর্করা, নাইট্রোজেনের ক্ষার এবং অজৈব ফসফেট। ঠিক আছে, 5 কেমিষ্ট শর্করা, নাইট্রোজেনের ক্ষার এবং অজৈব ফসফেট মিলেই এটা নিউক্লিওটাইড তৈরি হয়। তাহলে এই নিউক্লিওটাইডটা 6.5, মানে এই যে টোবাকো মোজাইক ভাইরাসের ভিতরে যে আরএনএটা আছে, এই আরএনএটা 6,500 নিউক্লিওটাইড দিয়ে তৈরি, মানে 6,500 বেস সিকোয়েন্স তুমি পাবা। ঠিক আছে, 6,500 বেস সিকোয়েন্স পাবা। ওকে, বুঝছি। আরেকটা কথা মাথায় রাখবা, এটা একটা দণ্ডাকৃতির ভাইরাস। এটাকে আমাদের মুখস্থ করার দরকার আছে, যেটা দণ্ডাকৃতির ভাইরাস। দণ্ডাকৃতির ভাইরাস এটা আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে কারণ কি, কারণ হচ্ছে আমরা আগে পড়ে আসছি, দাঁতে আলু আর মাংসের টুকরা, তাতে আলু আর মাংসের টুকরা, দণ্ডাকৃতির ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মনে আছে? এটা একটা দণ্ডাকৃতির ভাইরাস। তবে মনে রাখবা, এর দৈর্ঘ্য যেহেতু সে দণ্ডাকৃতির ভাইরাস, এরকম টাইপের হয়, সে এরকম টাইপের আকৃতি লাভ করেছে, এরকম টাইপের। হ্যাঁ, মাঝখান দিকে তার, মাঝখান দিয়ে তার হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা গেছে, নিউক্লিক অ্যাসিডটা মাঝ বরাবর গেছে, এই জায়গায়। দণ্ডাকৃতির ভাইরাস। তো মনে রাখবা, দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ, এই কথা মনে রাখবা। যেহেতু দণ্ডাকৃতির ভাইরাস, তো দণ্ডাকৃতির ভাইরাস যেহেতু এরকম দণ্ডাকৃতির ভাইরাস, তাহলে তার দৈর্ঘ্য বড় হবে প্রস্থ থেকে, তাই না? তো অবশ্যই তার দৈর্ঘ্য কি হবে? প্রস্থ থেকে বড় হবে। তার দৈর্ঘ্য কি হবে? প্রস্থ থেকে বড় হবে। কত গুণ বড়? 17 গুণ বড়। তার মানে সে দৈর্ঘ্যে প্রস্থের থেকে 17 গুণ বড়। কত গুণ বড় বলো? কত গুণ বড়? 17 গুণ বড়। কত গুণ বড়? দেখো, তার দৈর্ঘ্য প্রস্থের থেকে কত গুণ বড়? 17 গুণ বড়। দৈর্ঘ্য প্রস্থের থেকে 17 গুণ বড়। আচ্ছা, তাহলে তার মধ্যে প্রোটিন বেশি নাকি আয়রন বেশি বলতো? মাথা খাটায় বলতো। তার দৈর্ঘ্য অনেক লম্বা, পুরোটার ভিতরে আছে নিউক্লিক অ্যাসিড বা আয়রন, আর চারিদিকে অনেক অনেক প্রোটিন। তার প্রোটিন বেশি না নিউক্লিক অ্যাসিড বেশি? একটু মাথা খাটায় বলতো। তার প্রোটিন বেশি। তার কি বেশি? তার প্রোটিন বেশি। মনে রাখবা, 95 ভাগই হচ্ছে প্রোটিন। 95 ভাগই হচ্ছে প্রোটিন। 95% ইজ প্রোটিন। 95% ইজ প্রোটিন। দেখো, টোবাকো মোজাইক ভাইরাসের মধ্যে তোমাদের বইয়ে এর থেকে বাইরের কিছু লেখা নাই, মিলাই দেখো। ওজন টোজন দিছে, ডালটন, তারপরে আণবিক ওজন, এগুলো পড়ার দরকার নেই। আণবিক ওজন এগুলো পড়বা না, 17,000 ডালটন, অত ফত, এগুলো কোনো প্রয়োজন নেই এগুলো পড়ার। এইখানে যেটুকু বলছি এইটুকু বুঝছো কিনা বলো? এখানে যেটুকু বলছি দেখো বইয়ের সাথে মিলাই পারো কিনা। দেখো, দেখো, 2 মিনিট টাইম, বইয়ের সাথে মিলাও। আজকে আমি বই বাই করি নাই, দেখো এগুলো পাও কিনা। প্রথম কথা হচ্ছে, সে হচ্ছে একটা দণ্ডাকৃতির ভাইরাস। ঠিক আছে, তার দৈর্ঘ্য প্রস্থের থেকে 17 গুণ বড়। তার মধ্যে ক্যাপসুমিয়ার আছে, ক্যাপসুমিয়ারের সংখ্যা 2130 থেকে 2200টা। আর প্রত্যেকটা ক্যাপসুমিয়ার যেহেতু প্রোটিন, সুতরাং তার মধ্যে অ্যামিনো অ্যাসিড থাকবে। প্রত্যেকটা ক্যাপসুমিয়ার 158টি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তার ভিতরে আরএনএ থাকবে, সেটা আরএনএ ভাইরাস, এবং তার ভিতরে 6,500 নিউক্লিয়েট বিশিষ্ট একটা আরএনএ আছে, এবং সে পেঁচায় থাকে। এই তো হয়ে গেল, ইজি, ক্লিয়ার। এটা চিত্র সাধারণত আসে না, চিত্র আসলে এটা আঁকাবা, এটা আঁকাইলে ভালো হবে বেশি। স্যাররা বুঝবে যে তোমার মাথায় বুদ্ধি আছে, কারণ এই চিত্রটা আনকমন, এই চিত্রটা কোথাও নাই। পারবো, পারবো না। এটা ব্রেক দিই, একটা একটু ব্রেক দিই। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে, টের পাইছো? এটা ব্রেক দিই, ব্রেক দিয়ে পরে তোমাদের টিটু ভাইরাস পড়াবো। ব্রেক দিয়ে আমরা 4টা 15-তে আসবো।
শোনা যায়? এবার আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কথা শোনা যায় না? এবার আমরা পড়তে যাচ্ছি T2 ব্যাকটেরিওফাজ। T2 ব্যাকটেরিওফাজ। T2 ব্যাকটেরিওফাজ। T2 ব্যাকটেরিওফাজ। প্রথমে বলি ফাজ। ফাজ শব্দের অর্থটা কি? ফাজ শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণকারী, ধ্বংসকারী। ব্যাকটেরিওফাজ মানে হচ্ছে এমন একটা ভাইরাস যে ব্যাকটেরিয়ার দেহের ভিতরে ঢুকবে এবং ব্যাকটেরিয়া ওয়াট লাগাই দিয়ে বের হয়ে চলে আসবে। এটাকে বলে T2 ব্যাকটেরিওফাজ। T2 ব্যাকটেরিওফাজ। ঠিক আছে? তার মানে এমন একটা ভাইরাস যে ব্যাকটেরিয়ার দেহের ভিতরে ঢুকবে, ব্যাকটেরিয়ার দেহের ভিতরে সংখ্যা বৃদ্ধি করবে এবং ব্যাকটেরিয়া মেরে দিয়ে বের হয়ে চলে আসবে। সেটা কি? সেটা হচ্ছে T2। T2 টি কেন? কারণ এটা টেটপোল বা ব্যাঙাচি আকৃতি। তাহলে এর গঠনটা আমরা দেখবো। তো এর দেহকে দুটো অংশে ভাগ করা যায়, মাথা এবং লেজ। এর দেহকে দুটো অংশে ভাগ করা যায়, মাথা ও লেজ। মাথা এবং লেজ নামক দুটো অংশে এর দেহকে কি করা যায়? ভাগ করা যায়। ওকে, মাথা এবং লেজ। তো চলো এখন আমরা দেখি কোনটা কি। আমরা একটা চিত্র আঁকাবো, এবং তোমরা এটাই আঁকাবা পরীক্ষায়। দুটো চিত্র তোমাদের বইয়ের মধ্যে আছে, আমি যেটা আঁকাছি তোমরা এটাই পরীক্ষা আঁকানোর চেষ্টা করবা। প্রথমে আমরা মাথার আঁকাই। প্রথমে এটা প্রিজমের মতো একটা গঠন আঁকাইতে হবে আমাদেরকে। প্রথমে এরকম প্রিজমের মতো একটা গঠন আঁকাইতে হবে। কিসের মতো স্ট্রাকচার? প্রিজমের মতো স্ট্রাকচার। ঠিক আছে? এবং তার ভিতরে আবার দিতে হবে এটাকে।
ভালো করে দেখো কেমন আগাইতে হয়। এরকম পিছনের মতো একটা স্ট্রাকচার আঁকবা, যেটাকে আমরা বলতেছি মাথা। এটাকে আমরা কি বলতেছি? মাথা। আর এই পাটটা হচ্ছে লেজ। এই পাটটা হচ্ছে কি? লেজ। এই পাটটা হচ্ছে লেজ। ওকে, এইখানে আবার একটা কলার থাকবে, এখানে থাকবে একটা কলার। এটার নাম হচ্ছে কলার। এর নাম কি? কলার। এই জায়গাটার নাম হচ্ছে কলার। মাথা এবং লেজ, এই পাটার নাম হচ্ছে কলার। কলার। আচ্ছা, এবার আমরা এখানে দিব একটা বেস প্লেট। এখানে একটা অংশ আঁকাবো যেটার নাম হবে বেস প্লেট। বেস প্লেট। বেস প্লেট যেটার উপর সব দাঁড়ায় আছে, এই যে এর নাম হচ্ছে বেস প্লেট। বেস প্লেট যেটার উপর সবকিছু দাঁড়ায় আছে, বেস প্লেট। এর নাম হচ্ছে বেস প্লেট। গাঢ় করে দিই, বেস প্লেট। এমন একটা প্লেট যেটার উপর সব দাঁড়ায় আছে, বেস। এটা হচ্ছে বেস বা ভিত্তি। ভিত্তি প্লেট হিসেবে কাজ করতেছে, ভিত্তি হিসেবে কাজ করতেছে, বেস প্লেট। এবার থাকবে স্পর্শক তন্তু। এবার দিতে হবে স্পর্শক তন্তু। স্পর্শক তন্তু যেটা সে অ্যাটাচ করবে, যেটা সে অন্য একটা পোষকের গায়ে সে অ্যাটাচ করবে, স্পর্শক তন্তু। স্পর্শক তন্তু থাকবে 6টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এ হচ্ছে স্পর্শক তন্তু। এগুলোকে বলতে স্পর্শক তন্তু। এইভাবে করে সে স্পর্শ করবে, পোষক দেহকে অ্যাটাচ করবে, স্পর্শক তন্তু। এবং নিচের দিকে আছে, নিচের দিকে আছে, নিচের দিকে আছে স্পাইক। এগুলোকে বলতে স্পাইক। এগুলো দিয়ে সে পোষকদের ভিতরে ছিদ্র করবে। স্পাইক। স্পাইক। স্পাইক দিয়ে সে কি করবে? পোষকদের ভিতরে ছিদ্র করবে। এগুলোর নাম হচ্ছে স্পাইক। স্পাইক 3টা 4টা অনেকগুলো থাকতে পারে, একটাও থাকতে পারে, মেশিনের মতো অবস্থা। আচ্ছা, তাহলে এই যে পুরো অংশটা আঁকাইলাম, এই পুরো অংশটা প্রোটিন দিয়ে তৈরি। এই পুরো অংশটা প্রোটিন দিয়ে তৈরি। যা দেখলাম পুরোটাই প্রোটিন, পুরোটাই প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিডটা কোথায়? এই যে, এই হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড। এবং সে একটা দ্বিসূত্রক ডিএনএ। এটা একটা কি? এটা একটা দ্বিসূত্রক ডিএনএ। দ্বিসূত্রক ডিএনএ নিউক্লিক অ্যাসিড হিসেবে আছে। দ্বিসূত্রক ডিএনএ আসলে এটা হয় নাই। এই দ্বিসূত্রক ডিএনএ। তাহলে এইটুকু অংশই থাকবে ডিএনএ হিসাবে, নিউক্লিক অ্যাসিড হিসাবে। আর বাকি পুরোটাই হচ্ছে, আর বাকি পুরোটাই হচ্ছে প্রোটিন। তাহলে এই হিসাবে আছে ডিএনএ। তাহলে এটা ডিএনএ ভাইরাস। টিটু ব্যাকটেরিওফাজ পাশে লিখে রাখো ডিএনএ। এটা একটা ডিএনএ ভাইরাস। ওকে, তার মধ্যে এই অংশটুকু হচ্ছে মাথা, এই অংশটুকু হচ্ছে মাথা, আর এই অংশটুকু হচ্ছে লেজ। লেজের এখানে আছে কলার, কলারের পরে অংশটার নাম হচ্ছে বেস প্লেট। বেস প্লেট, 6টা স্পর্শক তন্তু, 6টি স্পর্শক তন্তু, 6টি স্পর্শক তন্তু এবং স্পাইক। হয়ে গেল। এই হচ্ছে কার স্ট্রাকচার? টিটু ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার। এটা টিটু ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার। লেজটা আমি আঁকাইলাম না, ঠিক আছে? মাথাটাও কেমন জানি বেশি হয়ে গেছে, বড় কেমন জানি দেখাচ্ছে। মাথা বাদ দিলাম না, বুঝতে তো পারতেছো কোনটা মাথা কোনটা লেজ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্ট্রাকচার টিটু ব্যাকটেরিওফাজের। আগাইতে পারবো? আগাইতে পারবো? বলো। এলন মাস্কের রকেট, তাই না? হ্যাঁ, এলন মাস্কের রকেট। এটা হচ্ছে এলন মাস্কের রকেট।
ঠিক আছে, এই টিস্যু ব্যাকটেরিওফাজের গঠন। এখন আসো একটু কিছু কথা আমরা এখান থেকে দেখি। মাথাটা তো প্রিজম আকৃতির, এটা তো আমরা জানছি। দ্বিসূত্রক ডিএনএ আছে, এই যে দ্বিসূত্রক ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ, তাহলে এটা কি নিউক্লিওটাইড থাকবে? কি থাকবে? নিউক্লিওটাইড থাকবে। 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকবে এখানে, 60,000 জোড়া, 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকবে। জোড়ায় কেন বলো তো? কেন জোড়ায় বলছি? আগেরটা তো 6,500 বলছিলাম, এটা কেন জোড়ায় বলতেছি? কেন জোড়ায় বলতেছি বলো? কেন জোড়ায় বলতেছি? এই যে ডিএনএটা 60,000 জোড়া নিউক্লিওটাইড, অর্থাৎ 60,000 বেস পেয়ার, 60,000 জোড়া বেস পেয়ার, কারণ সে ডিএনএ। ডিএনএ বলে এটাকে আমরা জোড়ায় বলতেছি। ডিএনএ বলে এটাকে আমরা কি বলতেছি? জোড়ায় বলতেছি। 60,000 জোড়া নিউক্লিওটাইড দেশে তৈরি। ঠিক আছে, ওকে। ক্যাপসিমারের সংখ্যা হচ্ছে 2000টি, ক্যাপসিমারের সংখ্যা 2000টি এবং 150টা জিন থাকে। আরেকটা কথা মনে রাখবে যে মাথায় আছি কিন্তু আমরা আপাতত, মাথার 50% ডিএনএ, আমরা তো মাথায় আছি, মাথায় 50%ই হচ্ছে ডিএনএ। মাথার মধ্যে ডিএনএ পরিমাণ বেশি, মাথার মধ্যে 50% ডিএনএ, 50% প্রোটিন, এই মাথার অংশের কথা শুধু বলতেছি। আর বাকি যে লেজের মধ্যে কোনো ডিএনএ নাই, লেজের মধ্যে পুরোটাই প্রোটিন। লেজ পুরোটাই কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। লিখে রাখো, লেজে কোনো ডিএনএ নাই, তাহলে লেজে 100% প্রোটিন, লেজে 100% প্রোটিন এবং 50% ডিএনএ এবং 2000 ক্যাপসোমিয়ার, 2000 ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ারের সংখ্যা কয়টা? 2000টা। ওকে, আচ্ছা। আর লেজের পার্ট তো আমরা বলেই ফেলছি, 6টা স্পর্শক তন্তু, একটা স্পাইক, একটা বেস প্লেটের উপর শব্দ আনো, একটা কলার, শেষ। দেখো এই যে এইটুকুর পরে আর কিছু লাগবে না আমাদের, এর বাইরে কিছু লাগবে না। আকার আকৃতি লাগবে না, এখন সাইজ কত, তারপরে 50 মাইক্রোমিটার তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, এইসব কথাবার্তা কোনো কিছুর প্রয়োজন নাই। আর আমরা জানি এটা যেহেতু একটা ভাইরাস, সুতরাং এর মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম কিছুই থাকবে না। বেসিক্যালি এইটুকু কথা জানলে আমাদের চলবে। 60,000 জোড়া নিউক্লিওটাইড দিয়ে তৈরি, 50% ডিএনএ থাকবে মাথার মধ্যে এবং সেখানে 2000 ক্যাপসোমিয়ার থাকবে। জিন আছে 150টা, চাইলে পড়তে পারো, 150টি জিন আছে, চাইলে পড়তে পারো। লেজের মধ্যে কি আছে? কলার আছে, স্পাইক আছে, স্পর্শক তন্তু আছে 6টা, যেগুলো বেস প্লেটের উপর সাজানো থাকে। পুরোটাই প্রোটিন দিয়ে তৈরি, এখানে কোনো নিউক্লিক অ্যাসিড নাই। কোথায়? লেজে। আর মাথার মধ্যে 50%ই হচ্ছে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, এবং এটা দেখতে প্রিজমের মতো। কিসের মতো? প্রিজমের মতো। প্রিজম, মাথাটা দেখতে প্রিজমের মতো। দেখো পারবা কিনা? এইটুকি, আর কিছু নাই, এইটুকি। পারবা? দেখো একবার চোখগুলো। এটা কি ভাইয়া ব্যাঙাচি আকৃতির? ইয়েস 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 ভাইয়া, এটা ব্যাঙাচি আকৃতির। এই জন্য এটাকে টি বলে, টেটপোল। টেটপোল মানে ব্যাঙাচি, টেটপোল মানে ভাইয়া ব্যাঙাচি। পারবো, এই গঠনটা কিন্তু আসে পরীক্ষায়, পরীক্ষা কিন্তু গঠন আসে। এবার আমরা কোভিড-19 এর গঠন দেখবো, করোনা ভাইরাসের গঠন দেখবো। করোনা ভাইরাস, আচ্ছা করোনা ভাইরাসের গঠন লাগবে না আমাদের, করোনা ভাইরাসের গঠন পরীক্ষা আসবে না, আর এটা গঠন তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়াও নাই। করোনা ভাইরাসের বিবরণ লাগবে আমাদের, করোনা ভাইরাস থেকে আমাদের বিবরণ লাগবে, এটা গঠন আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এখান থেকে লাগবে হচ্ছে বিবরণ, তাছাড়া আমরা তেমন কিছু পড়বো না। করোনা ভাইরাসের বিবরণটা পড়ি আমরা। ঠিক আছে, এটা একটা গোলাকৃতির ভাইরাস, একসূত্রক আরএনএ ভাইরাস। তাহলে লেখো, এটা হচ্ছে গোলাকার ভাইরাস। গোলাকার আমরা অলরেডি পড়ে আসছি, গোল টিভিতে এইচআইভি ডেঙ্গুর প্রচার করে। গোলাকার বৃহত্তর বৃহত্তর আরএনএ ভাইরাস, এটা হচ্ছে প্রথম কথা। গোলাকার বৃহত্তর আরএনএ ভাইরাস, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, পরবর্তী কথা কি? পরবর্তী কথা, গত 24 বছরে 4টি ভেরিয়েন্ট, গত 24 বছরে করোনা ভাইরাসের 4টা ভেরিয়েন্ট তৈরি হয়েছে। গত 24 বছরে করোনা ভাইরাসের কয়টা ভেরিয়েন্ট তৈরি হয়েছে? 4টা ভেরিয়েন্ট তৈরি হয়েছে। কয়টা? 4টা। তার মধ্যে 3টি ভেরিয়েন্ট জুনেটিক ভেরিয়েন্ট। 3টি ভেরিয়েন্টকে জুনেটিক ভেরিয়েন্ট বলা হয়। কি ভেরিয়েন্ট বলা হয়? জুনেটিক ভেরিয়েন্ট বলা হয়। হোয়াট ইজ জুনেটিক ভেরিয়েন্ট? জুনেটিক ভেরিয়েন্ট জিনিসটা কি?
জুনেটিক ভেরিয়েন্ট মানে কি? জুনেটিক ভেরিয়েন্ট মানে এমন একটা ভেরিয়েন্ট যেটা কিনা জীব দেহকে মানে প্রাণীকে অ্যাটাক করে, প্রাণীকে মানে মানুষকে অ্যাটাক করে, ঠিক আছে? এটাকে জুনেটিক ভেরিয়েন্ট বলা হয়, মানে এমন একটা ভেরিয়েন্ট যেটা প্রাণীকে অ্যাটাক করবে, এটাকে জুনেটিক ভেরিয়েন্ট বলবে। কয়টা ভেরিয়েন্ট জুনেটিক? তিনটা ভেরিয়েন্ট জুনেটিক। তিনটা জুনেটিক ভেরিয়েন্টের নাম আমরা জানবো, তিনটা জুনেটিক ভেরিয়েন্টের নাম এখন আমরা একটা পর একটা জানবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম যে ভেরিয়েন্টটা এটা অ্যাটাক করছিল হচ্ছে, এটার নাম ছিল সার্স কভ, এটা ছিল সার্স কভ 1, সার্স কভ 1, SARS কভ, সার্স কভ 1 ও বলা হয়ে থাকে। 2003 সালে, 2003-এ 2003-এরও চীনের মধ্যে অ্যাটাক করছিল। সার্স কভ 1 নাম ছিল সার্স কভ 1। তারপরে 2 নাম্বারটার নাম ছিল হচ্ছে মার্স, মার্স, মার্স কভ, মার্স কভ, ঠিক আছে? এটা 2012 সালে সৌদি আরবে, 2012 সালে সৌদিতে। আর সবশেষে সার্স কভ 2, সবশেষে হচ্ছে সার্স কভ 2, সার্স কভ 2, সার্স কভ 2 2019 সালে চীনের ওয়াং শহরে, চীনের ওয়াং শহরে, যেটার কারণে এই পৃথিবীতে এখন এই অবস্থা, যেটার কারণে তোমরা এখন অনলাইনে ক্লাস করতে পারতেছো। এটা না আসলে এখন আর অনলাইন ক্লাসে হয়তো বা তোমাদের সব ক্লাস না। ভেরিয়েন্ট মানে কি? ভেরিয়েন্ট মানে টাইপ ভাইয়া, ভেরিয়েন্ট মানে টাইপ, ভেরিয়েন্ট মানে কি? টাইপ, ঠিক আছে? ওকে, এটা জুনোটিক হবে, জুনোটিক, জুনেটিক না জুনোটিক, জুনেটিকও বলে, জুনেটিকও বলে, জুনোটিকও বলে, যাই হোক। সার্স কভ 1, মার্স কভ, সার্স কভ 2, এর মিনিং গুলা কি? এর মিনিং গুলো, জুনোটিক মানে হচ্ছে যেটা যেটা প্রাণীকে অ্যাটাক করবে। এর মিনিং গুলা কি? সার্সের মিনিংটা কি দেখি একটু, চলো আমরা সার্সের মিনিংটা দেখি। সার্সের মিনিং হচ্ছে সিভিয়ার, সিভিয়ার, সিভিয়ার মানে কি? সিভিয়ার মানে তীব্র, খুব তীব্র একটা রোগ, এটাকে সিভিয়ার বলে। খুব তীব্র একটা রোগ হলে এটাকে বলা হয় সিভিয়ার, সিভিয়ার অ্যাকিউট। দুই টাইপের ইনফেকশন আছে, একটা হচ্ছে অ্যাকিউট ইনফেকশন, আর হচ্ছে ক্রনিক ইনফেকশন। ক্রনিক ইনফেকশন কি অল্প অল্প করে একটু 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 করে হইতে হইতে অনেক বড় একটা রোগ হয়ে যাওয়া, এটাকে বলে ক্রনিক ইনফেকশন। আর অ্যাকিউট ইনফেকশন কি ঠুস করে হয়ে গেছে, হঠাৎ করে হয়ে গেছে, 5 থেকে 7 দিনের মাঝখানে হয়ে গেছে। সিভিয়ার অ্যাকিউট মানে হঠাৎ করে হওয়া মারাত্মক কোন ইনফেকশন। কোথায়? আর থেকে হচ্ছে রেসপাইরেটরি, আর থেকে হচ্ছে রেসপাইরেটরি, রেসপাইরেটরি মানে শ্বসন তন্ত্রের সিনড্রোম, সিনড্রোম মানে রোগ। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম হঠাৎ করে হওয়া শ্বসনতন্ত্রের মারাত্মক তীব্র একটা ইনফেকশন, হঠাৎ করে হয়ে গেছে, করোনা ভাইরাস। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস, করোনা ভাইরাস 1। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 1টা লিখে দাও এখানে, তাহলে বুঝতে পারবা। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 1, এটা প্রথমটা ছিল। এরপর হচ্ছে মার্স কফ, মার্স কফ মানে কি? মিডল ইস্ট, MIDDLE, মিডল ইস্ট, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। মিডল ইস্টের মানুষদের এটা হয়েছিল, মিডল ইস্ট মধ্য ইস্টে, মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্যের লোকদের এটা হয়েছিল, মিডল ইস্টের। হ্যাঁ, আর সার্স কভ 2 মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2 মানে দ্বিতীয়বার আবার আসছে, ঠিক আছে? এবং এইটাকে কোভিড-19 বলা হয়েছে, নোভেল করোনা ভাইরাস বলা হয়েছে, নোভেল, নোভেল করোনা ভাইরাস বলা হয়েছে এটাকে। নোভেল করোনা ভাইরাস কেন বলছে? নোভেল কেন বলছে? প্রথম দিকে যখন এটা অ্যাটাক করছে তখন মানুষের প্রকৃতি এর টাইপ সম্পর্কে অত বেশি অবগত ছিল না। প্রথম দিকে যখন অ্যাটাক হয়েছে তখন মানুষ এর প্রকৃতি,
এর অবস্থা, এর টাইপ, এর কন্ডিশন এটসেট্রা এগুলো নিয়ে মানুষ জানতো না। রিসার্চ করে তারপরে বের করা হয়েছে যে আসলে এই টাইপের ভাইরাস এইভাবে অ্যাটাক করে, এইভাবে সে সংখ্যা বৃদ্ধি করে, এটসেট্রা এটসেট্রা। তখন তাকে নোভেল ডাকা হয়, তখন তাকে সার্স-কোভ-2 নামে ডাকা হয়েছে বা কোভিড-19 নামে ডাকা হয়েছে। আর প্রথম দিকে যখন মানুষ জানতো না এর প্রকৃতি কেমন, কেমন কি অবস্থা, তখন এটাকে নোভেল নামে ডাকা হইতো, নোভেল করোনা ভাইরাস নামে ডাকা হইতো। এর থেকে বেশি কিছু আমাদের করোনা ভাইরাস থেকে পড়ার দরকার নাই, কারণ করোনা ভাইরাস থেকে আমরা অনেক কিছু জানি, এর থেকে বেশি কিছু আমাদের দরকার নেই করোনা ভাইরাস থেকে। আচ্ছা, এখন তিনটা সংজ্ঞা আমাদের একটু জানতে হবে, তিনটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমি এখন তোমাদেরকে পড়াবো। তিনটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, ভালো করে শোনো। 3 ইম্পর্টেন্ট ডেফিনিশন, তিনটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা। প্রথম সংজ্ঞার নাম হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিক, যখন কোনো একটা সংক্রমণ একটা নির্দিষ্ট এলাকার মধ্যে থাকবে, ঠিক আছে, তখন এটাকে এন্ডেমিক বলবে। যেমন মার্স, মার্স কফ, এটা মিডল ইস্টের মানুষের হয়েছিল, এটা শুধুমাত্র মিডল ইস্টের মানুষের হয়েছিল। অর্থাৎ যখন কোনো একটা স্পেসিফিক রোগ স্পেসিফিক একটা রিজিয়নের মধ্যে থাকে, স্পেসিফিক একটা রিজিয়নের মধ্যে থাকে এবং তার বাইরে যায় না, তখন এটাকে বলা হয় এন্ডেমিক। একটা নির্দিষ্ট রিজিয়নে ওই রোগটা হয়েছে, একটা নির্দিষ্ট রিজিয়নে ওই এটা হয়েছে, ঠিক আছে, গেল। এটা হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিকের পরে হচ্ছে এপিডেমিক। এন্ডেমিকের পরে হচ্ছে এপিডেমিক। এপিডেমিক, এপিডেমিকটা কি? যখন একটা বিস্তৃত অঞ্চল জুড়ে হয়, এটা বিস্তৃত অঞ্চল জুড়ে মনে বলতে পারো যে ধরো পুরো আফ্রিকা জুড়ে হয়েছে, বা পুরো আমেরিকা জুড়ে হয়েছে, বা পুরো এশিয়া জুড়ে হয়েছে, বিস্তৃতটা জুড়ে হয়েছে, তখন এটাকে বলা হবে এপিডেমিক। এটা এক্সাম্পল হচ্ছে ইবোলা, ইবোলা ভাইরাস। ইবোলা এরকম হয়েছিল, ইবোলা ভাইরাল ডিজিজ, ইবোলা ভাইরাল ডিজিজ, DISEAS। ইবোলা পশ্চিম আফ্রিকায় ছড়াই গেছিল, একদম পুরা পুরো পশ্চিম আফ্রিকায় ছড়াই গেছিল ইবোলা। ইবোলা নিয়ে আমি সামনে আলোচনা করব, সমস্যা নাই, ঠিক আছে। আর আরেকটা আছে প্যান্ডেমিক, যেটা তো আমরা জানি প্যান্ডেমিক কি। প্যান্ডেমিক কি আমরা জানি না? প্যান্ডেমিক যখন সারা বিশ্ব যখন একটা 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 ইনফেকশন দ্বারা, একটা সংক্রমণ দ্বারা আক্রান্ত হয়, তখন এটাকে বলা হয় প্যান্ডেমিক। COVID-19, COVID-19 was a pandemic. COVID-19 was a pandemic. পুরো বিশ্ব যখন আক্রান্ত হবে তখন এটাকে বলা হবে প্যান্ডেমিক। তাহলে আমি আবার বলি, করোনা ভাইরাস একটা বৃহত্তর আকৃতির আরএনএ ভাইরাস এবং একটা গোলাকৃতির ভাইরাস। করোনা ভাইরাসের 24 বছরে, গত 24 বছরের মধ্যে চারটা ভেরিয়েন্ট আবিষ্কার করা গেছে। এর মধ্যে তিনটা ভেরিয়েন্ট হচ্ছে জুনোটিক, যেটা কিনা জীব দেহ, প্রাণী দেহকে অ্যাটাক করে। এর মধ্যে প্রথমটা ছিল হচ্ছে 2002 সালে হওয়া চীনের মধ্যে হওয়া SARS-CoV-1। তারপর এটা 2012 সালে হওয়া অ্যারাবের মার্স কফ। এরপর 2019 সালে চীনের ওয়াং শহরে হওয়া SARS-CoV-2, যেটা কিনা পুরো দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে প্যান্ডেমিক হয়ে গেছে। প্যান্ডেমিক কি? যেটা পুরো পৃথিবীর মধ্যে হবে, পৃথিবীর সব জায়গায় জুড়ে হবে, এটা প্যান্ডেমিক। এপিডেমিক একটা নির্দিষ্ট অঞ্চলে হবে, নির্দিষ্ট একটা বড় একটা অঞ্চল, নির্দিষ্ট এবং বড় একটা অঞ্চলে হবে। যেমন ধরো আফ্রিকা হইলো বা আমেরিকা হইলো, যেমন আফ্রিকার, মধ্য আফ্রিকার ইবোলা। আর যদি একটা নির্দিষ্ট রিজনের মধ্যে থাকে, যেমন ধরো শুধুমাত্র ঢাকার মধ্যে, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে, হুইচ ইজ ওইটাকে বলা হয় হচ্ছে প্যান্ডেমিক। পারবো? দেখো আমি হচ্ছে এটার মধ্যে একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম, সেটা হচ্ছে জার্মিনেশন। এটার ভিতরে নারিকেলের ছোবড়া দিয়ে তোমার ওই তরমুজের বীজ দিয়ে দিছিলাম 2টা। দেখতে পারতেছো একটা তরমুজের বীজ কিন্তু ইয়ে হয়েছে, দেখতেছো? একটা তরমুজের বীজ থেকে কিন্তু জার্মিনেশন হয়েছে, দেখতেছো? দেখা যায় একটা থেকে হয়েছে, একটু জার্মিনেশন কিন্তু দেখা যাচ্ছে। এই পাশেরটা থেকে, এটা গতকালকে ছিল না, দেখো এটা থেকেও আজকে বেরোচ্ছে, এই দেখো এটা থেকেও বেরোচ্ছে, একটু একটু মাথার মতো বেরোইছে, অল্প একটু। ওটা বেশি দেখা যাচ্ছে না, বাট এটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যেখান থেকে জার্মিনেশন হচ্ছে। সুন্দর লাগে, জার্মিনেশন দেখতে খুব সুন্দর লাগে, দেখছো? খুব সুন্দর। এর আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ সামনে। জার্মিনেশন মানে অঙ্কুরোদ্গম, জার্মিনেশন মানে হচ্ছে অঙ্কুরোদ্গম। আরেকটা দেখাই তোমাদেরকে জিনিস,
এটা হচ্ছে একটা টেরেরিয়াম, সুন্দর না? ইটস কল্ড টেরেরিয়াম। দেখছো, এর মধ্যে সেরকম পানি দেওয়া লাগে না, অল্প একটু দিলেই হয়। এতে করে নিচে আবার কিছু মস আছে, মস, মস, ছোট ছোট মস আছে। তো এটা হয় কি, এর ভিতরে যে পানি আছে এটাই বাষ্প হয়, এটা উপরে উপরে আবার পড়ে টেরেরিয়াম। এগুলো বানানো, হাতে বানানো। ভাইয়া সালোক সংশ্লেষণ হয় কেমন আছে? আমি তো এটা প্রতি সপ্তাহে 1-2 বার করে বাইরে রেখে আসি, বারান্দায় রেখে আসি। আর আমার রুমে যথেষ্ট লাইট আছে, ঠিক আছে, রুমে যথেষ্ট লাইট আছে। আর্টিফিশিয়াল না, এগুলো অরিজিনাল, অরিজিনাল, অরিজিনাল এগুলো। ওকে, তাহলে আমরা মোটামুটি কি কি পড়লাম আমরা? আমরা ভাইরাস গুলা পড়লাম আর কি, মানে 3টা ভাইরাস পড়লাম আমরা। করোনা ভাইরাস বললাম আমরা, এই করোনা ভাইরাস পড়লাম, টিটু ব্যাকটেরিওফাজ পড়লাম এবং টোবাকো মোজাইক ভাইরাস পড়লাম। এই 3টার মধ্যে একটা প্রশ্ন তোমার সৃজনশীলে পাবা এবং মোস্টলি প্রবাবিলিটি আছে হচ্ছে টিটু ব্যাকটেরিওফাজ। তোমাদের সামনে টিটু ব্যাকটেরিওফাজের গঠন আঁকাও, টিটু ব্যাকটেরিওফাজের গঠন আঁকাও, পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। টিটু ব্যাকটেরিওফাজের গঠন আঁকাও, ঠিক আছে? এটা পরীক্ষায় প্রায় আসে। আচ্ছা, তোমরা কি আজকে পড়বা? লাইটিক চক্র পড়বা? লাইটিক চক্র পড়বা? তোমরা বললে আমি পড়াই দেবো লাইটিক চক্র, লাইটিক চক্র, লাইসেন্স চক্র দুটোই পড়াই দেওয়া যাবে চাইলে আজকে। যে টাইম আছে 20 মিনিটে পড়াই দেওয়া যাবে, যে টাইম আছে 20 মিনিটে পড়াই দেওয়া যাবে লাইটিক চক্র। পড়লে ভালো হইতো, তোমরাই আগায় থাকতা। সবাই বলতেছে না, পড়লে তোমাদেরই ভালো হতো, তোমরাই আগায় থাকতা। আচ্ছা, ঠিক আছে, কালকে, কালকে, আজকে বই দাগাইলাম না, বইয়ের মধ্যে সব তোমরা নিজেরা পড়লেই পারবা, বইয়ের মধ্যে না পড়ার মতো কিছুই নাই। আচ্ছা, কালকে কিন্তু আমি কিছুটা স্লাইড পড়াবো, কালকের ক্লাসে কিন্তু আমি স্লাইড আনবো, কালকের ক্লাসের মধ্যে কিন্তু আমি স্লাইড আনবো, মাথায় রেখো কিন্তু, কিছুটা স্লাইড দিয়ে পড়াবো, তখন আবার বলবো না ভাই হাতে লেখেন না কেন, স্লাইড কেন আনছেন, এবার কামনা কামনি শুরু করে দিও না, কালকে কিন্তু আবার কান্দাকান্দি করিও না কিন্তু, ঠিক আছে? বই তো দাগাই দিব, কালকে একটু স্লাইডও আনবো, ওকে? মাথায় রেখো কিন্তু। আজকে লাইটি চক্র, লাইসেন্স এই চক্রটা পড়ে ফেললে তোমাদের ভালো হইতো, তোমার একটু আগায় যেতা, একটু অনেকটা আগায় যেতা, একটা ক্লাস আগায় যেতা। যাক, সমস্যা নাই, তাড়াহুড়া করার প্রয়োজন নাই, তাড়াহুড়া করে কাঁঠাল পাকায় কোনো লাভ নাই। তাহলে রাখি আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।